নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে কি নিয়ে আলোচনা হয়েছিল জানো ভাই? ও, গত ক্লাসেই প্রোনাউন হয়েছিল, তার মানে আজকে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, দাঁড়ান আমি একটু বলি, আমাদের সিরিয়াল দেয়া আছে এখানে। আজকে হচ্ছে গিয়ে 27 তারিখ না? 27/3, তাই তো আজকে নাকি? ও আচ্ছা, আমাকে দিয়ে রাখছে প্রোনাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন। ও আচ্ছা আচ্ছা, মানে নাম্বার জেন্ডার এগুলো হয়নি নাকি, এটা বলতেছেন তো? লেকচার 3 কি বাকি ছিল ভাই? হ্যাঁ, এইটা আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের সাথে গিয়ে শেষ হবে, মনে আছে না, ভুলে গেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, আপনারা যেটা বলতেছেন যে নাম্বার জেন্ডার আর্টিকেল ডিটারমিনার, হ্যাঁ, এটা আমরা কারেকশনে গিয়ে করব। এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, নাম্বার আর জেন্ডার বিষয়টা পুরোটাই মুখস্থ নির্ভর, কিন্তু এটা আপনাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শিওর, কারেকশনে গিয়ে আমাদের কারেকশনের সাথে এটা আছে বলে আমরা ওই দিন স্কিপ করেছি। সমস্যা নাই, এটা পাবেন একদম A to Z পাবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, তাই না? আচ্ছা, আসেন আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা অ্যাডজেক্টিভের কাছে যাই। বলেন অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, তাই না? আচ্ছা, আমরা জানি পার্টস অফ স্পিচের 8টা পার্টের এক একটা করে নাম থাকে। এই হিসাব করতে গেলে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা নাম, তাই এটা এটা হলো একটা নাউন। এবার বলেন তো অ্যাডজেক্টিভ ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা একটা নাউন, এটার অ্যাডজেক্টিভ কি হতে পারে? না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভাল। অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভাল। ভুলে গেছেন? বলেন তো নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম কি? নমিনাল। যদি এটা প্রোনাউন হতো তাহলে এটা হয়ে যেত প্রোনোমিনাল। বুঝতে পারছেন তো? অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভাল, অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল, ভার্ব ভার্বাল, এভাবে আসে আর কি। আর যে কোনো পার্টস অফ স্পিচের পরিবর্তে আপনি যদি প্রোনাউন নিতে চান তাহলে আপনাকে নিতে হবে ইট। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখেন এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো বিষয় নিয়ে কথা বললে একটা শব্দ আসে, শব্দটার নাম হচ্ছে মডিফাই। ওকে, বলেন তো মডিফাই শব্দটার বাংলা অর্থ কি? আচ্ছা, মাথায় রাখবো আমরা, মডিফাই মানে হলো তথ্য দেয়া। তবে হ্যাঁ, আপনার আমাদের মধ্যে কেউ কেউ এটাকে বিশেষায়িত করা বলে, বাট আমরা বিশেষায়িত করা বলবো না, আমরা বলবো মডিফাই মানে হচ্ছে তথ্য দেয়া। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করেন, আপনাকে কেউ যদি বলে বা আপনি যদি বলেন যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, বলেন তো এর বাংলা কি হবে তাহলে? এর বাংলাটা হবে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে মানে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে তথ্য দেয়। আমরা যদি বলি যে অ্যাডজেক্টিভ প্রোনাউনকে মডিফাই করে, তার বাংলা কি হবে, বা আপনি কিভাবে ক্লিয়ারলি বলতে পারেন যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়? তার মানে এই মূলত মডিফাই করাটা মানে হলো কি ভাই? তথ্য দেয়া। ওকে, মডিফাই করা মানে হচ্ছে তথ্য দেয়া। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে আমরা একটু বলি, বলেন তো কাকে কাকে মডিফাই করে? নাউন আর প্রোনাউনকে। এবার আসেন অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে একটু বলার চেষ্টা করেন। অ্যাডজেক্টিভকে করে, তারপরে হ্যাঁ ভার্বকে করে, আর কাউকে করে না? হ্যাঁ, অ্যাডভার্বকে করে, আর প্রেপোজিশনকে করে, আর কনজাংশনকে করে।
আর কাকে করে? সেন্টেন্সকে মডিফাই করে। আচ্ছা তাহলে বলেন তো মডিফাই করার ক্ষমতা, আচ্ছা কার একজনের শব্দ হচ্ছে, হ্যাঁ ফজলে রাব্বি আপনার আপনার মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে, একটু মিউট করে রাখবেন প্লিজ। যার মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে একটু মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা খেয়াল করেন কিন্তু, তাহলে অ্যাডভার্ব মডিফাই করতেছে কাকে কাকে? অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে, প্রিপোজিশনকে, কনজাংশনকে, ইভেন একটা পুরো সেন্টেন্সকে। বাট অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে কাকে? নাউন আর প্রোনাউনকে। আচ্ছা এবার আমাকে একটু ছোট্ট করে বলবেন যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে না, কে বলতে পারবেন? নাউন প্রোনাউন হয়ে গেল, তারপর আছে নাউন প্রোনাউন ইন্টারজেকশন, নাউন প্রোনাউন আর ইন্টারজেকশন। তাহলে মাথায় রেখেন, আমরা ধাপে ধাপে যাই। আচ্ছা আপনাদেরকে কি এই সিকুয়েলটা দেখানো হয়েছিল? একটু জাস্ট কুইক বলবেন, হ্যাঁ আপনাদেরকে কি এই সিকুয়েলটা ভেঙে ভেঙে ব্যাখ্যা করে করে দেখানো হয়েছিল? আচ্ছা তাহলে এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ নাই, হ্যাঁ আমরা লাস্ট ক্লাসে বলছিলাম মেবি, তাই না? আচ্ছা লাস্ট ক্লাসে ছিলেন না, আজকে আছেন এমন কেউ যদি থাকেন একটু বলেন তো প্লিজ। গত ক্লাসে ছিলেন না কিন্তু আজকে আছেন, কে আছেন? আমি আছি আপনি কে, নাম বলেন। আচ্ছা আচ্ছা জিহাদ হোসাইন, তাই না? আর কে কে ছিলেন না? এই একজনই নাকি? আচ্ছা আপনিও ছিলেন না, আচ্ছা ঠিক আছে। ওকে দেখেন, গত ক্লাসে আমরা একটা হালকা পাতলা কথা বলেছিলাম, এটা একটু মাথায় রেখেন। যারা গত ক্লাসে ছিলেন না তাদের জন্য হালকা একটু রিপিট করতেছি। দেখেন আমরা বলেছিলাম সাধারণত নাউনের সামনের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সামনের ওয়ার্ডটা সাধারণত অ্যাডভার্ব হয়, তবে হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। ওকে আচ্ছা আমি মিউট করে দিলাম সবাইকে। যার কথা বলার প্রয়োজন একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ, হ্যাঁ বারবার সাউন্ড আসতেছে। দেখেন সাধারণত নাউনের সামনের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সামনের ওয়ার্ডটা হয় অ্যাডভার্ব, তবে সব সময় কিন্তু হয় না বাবা। আমি বলেছিলাম যে নাউনকে আপনি যদি কেমন দিয়ে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরটা নাউনের সামনে পেলে সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরেন আমি একটা নাউন লিখলাম বয়, বয় একটা নাউন। আর আপনি যদি প্রশ্ন করেন যে ভাই বা স্যার বয় তো বুঝলাম, কেমন বয়, ধরেন আমি বললাম গুড বয়, এই যে দেখেন গুডটা হলো একটা অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের সামনের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হওয়ার শর্ত হচ্ছে তাকে কেমন প্রশ্ন করতে হবে। এবার এই অ্যাডজেক্টিভটাকে আপনি যদি আবার কেমন দিয়ে প্রশ্ন করেন, এই কেমন প্রশ্নের উত্তরে অ্যাডজেক্টিভের সামনে যা পাবেন সেটা অ্যাডভার্ব হবে, এটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। তো প্রথমে নাউনকে আমরা প্রশ্ন করলাম বয়কে কেমন বয়, গুড বয়। এবার গুড একটা অ্যাডজেক্টিভ, এটাকেও আমরা কেমন দিয়ে প্রশ্ন করতে পারি। আমরা প্রশ্ন করলাম কেমন গুড, আপনি উত্তরে বলতে পারেন ভ্যারি গুড, তাহলে এই ভ্যারিটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। এইবার শেষমেশ আপনি যদি প্রশ্ন করেন, এটা আমরা বলেছিলাম যে নাউনকে আপনি অনেকগুলো প্রশ্ন করতে পারবেন, এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কয়টি, এরপরে কি পরিমাণ, এরপরে কার, এরপরে কোনটি। এই প্রশ্নগুলোর উত্তরে আমরা যেই যা পাবো সেটা হচ্ছে ডিটারমিনার। আমি আপনাদেরকে বলেছিলাম বাবা যে সব ডিটারমিনারই অ্যাজেক্টিভ, কিন্তু সব অ্যাজেক্টিভ ডিটারমিনার না। অনেকে আমাকে আজকে বলতে পারেন যে স্যার আমরা তো লাস্ট ক্লাসে ডিটারমিনার দেখেছিলাম, আজকে আবার কেন? আচ্ছা এটাই মাথায় রেখেন, দেখেন ডিটারমিনার মানেই তো অ্যাজেক্টিভ, আপনি অ্যাজেক্টিভ পড়বেন ডিটারমিনার পড়বেন না, এটা কি সম্ভব? সম্ভব না। ওকে আপনারা একদম চুপচাপ থাকলে আমার আবার কষ্ট লাগে। আচ্ছা আমি সবাই আনমিউট করে দিচ্ছি, জাস্ট কথা বলার সময় নিজেকে একটু আনমিউট করে কথা বলে আবার একটু মিউট করে রাখবেন ভাই প্লিজ, হ্যাঁ। আচ্ছা তাহলে আপনি এখন প্রশ্ন করতে পারেন কয়টা বয়, ধরেন আমি বললাম একজন ছেলে, একজন, কয়টা ছেলে, একটা ছেলে। ওকে এটা কি মনে আছে বাবা? আচ্ছা ধন্যবাদ, আবার আসবেন। তাহলে এবার আসেন আমরা অ্যাডজেক্টিভে চলে যাই। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা মূলত কি করে? অ্যাডজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। এখন বলেন তো এই নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্যটার মধ্যে কি কি আছে? আচ্ছা এই নাউন বা প্রোনাউনের তথ্যটা হতে পারে নাউন বা প্রোনাউনের দোষ, হতে পারে নাউন বা প্রোনাউনের গুণ, আর কি হতে পারে ভাই? হতে পারে অবস্থা, তারপরে
সংখ্যা, তারপরে পরিমাণ। আর কিছু আছে? একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটাকে আমরা ধরন বলি, ধরন। এটা অনেকে লেখেই না। ওকে, আশা করি আপনার থেকে কোনটা দোষ, কোনটা গুণ, কোনটা অবস্থা, কোনটা সংখ্যা, কোনটা পরিমাণ, এগুলো বলে দিতে হবে না। হ্যাঁ, এগুলো আপনারা জানেন। একটা দোষ বলেন তো ফয়সাল আহমেদ ভাই। ফয়সাল ভাই একটা দোষ বলেন। আচ্ছা আচ্ছা, ব্যাড আনলেন, তো বাচ্চাদের ওয়ার্ড ভাই। আচ্ছা, ব্যাড। এরপরে আমরা কি বলতে পারি? দুশ্চরিত্র। এই যে লেচার, লেচার মানে হচ্ছে লুচ্চা। ওকে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে, লেচারাস, লেচারাস। আচ্ছা, এরপর আপনি বলতে পারেন আনকাইন্ড। এবার একটা গুণ বলতে পারেন, যেমন বলতে পারেন পায়াস, ধার্মিক, কাইন্ড। ওকে, জেনারাস মানে মহৎ। আচ্ছা, অবস্থা, অবস্থার একটা উদাহরণ দিতে পারবেন কে আপনাদের মধ্যে থেকে? জিহাদ হোসেন বলেন, না পারলে সাবিনা ইয়াসমিন বলবেন। কি বলা যাবে না? জিহাদ ভাই, সাবিনা বলেন। আল্লাহ, ধরে নেন আপনি, আপনার শারীরিক অবস্থা খারাপ, তাহলে বলা হবে সিক। আপনার মানসিক মানসিক অবস্থা খারাপ, তাহলে বলা হবে কি? ক্রেজি। ওকে, এইরকম আমরা বলতে পারি। আপনার আর্থিক অবস্থা খারাপ, তাহলে বলা হবে পুয়ার। আর্থিক অবস্থা ভালো, তাহলে রিচ। এবার সংখ্যা তো আমরা জানি, সাম, 1 2 3 4। পরিমাণও আমরা জানি, সাম, লেস, লিটল। গত ক্লাসে আমরা সংখ্যা এবং পরিমাণের মধ্যে পার্থক্য এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয় টুকটাক দেখেছিলাম। যারা লাস্ট ক্লাসটা মিস করেছেন, আপনারা একটু মানে কষ্ট করে লাস্টের ক্লাসটা দেখে নিন প্লিজ। আচ্ছা, তারপর আমি আরেকবার আপনাদেরকে মনে করাই দিই যে আনকাউন্টেবল নাউনের সামনে আমরা লিখি পরিমাণ। মনে আছে না ভাই? আর সংখ্যাটাকে আমরা লিখি মূলত কাউন্টেবল নাউনের পূর্বে। যেমন আপনি যদি বলেন সাম বুকস, দেখেন বই গুনা যায়, তাই সাম হলো সংখ্যা। অন্যদিকে আপনি যদি বলেন সাম সুগার, গিভ মি সাম সুগার, গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম অয়েল। হ্যাঁ, এই দেখেন গুনা যায় না, সো সাম হলো গিয়ে পরিমাণ। তাহলে এই যে এগুলো সংখ্যা হবে নাকি পরিমাণ হবে, ডিপেন্ড করে পরবর্তী নাউনটার উপরে। যদি নাউনটা কাউন্টেবল হয় তাহলে সংখ্যা হবে, আর যদি নাউনটা আনকাউন্টেবল হয় তাহলে পরিমাণ হবে। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ একটা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, না থাকলে আমরা সামনের দিকে চলে যাব। আছে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এগুলো একদম বেসিক কথাবার্তা ভাই, তাই না? আচ্ছা, এই ধরনটা আমি এখনো বলি নাই, ধরনটা আমরা একটু পরে বলবো, তাই লিখে রাখতেছি কামিং সুন। আসিতেছে মানে খেলা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা কি কি বললাম? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। হ্যাঁ ভাই, বলেন ভাই। না না, সংখ্যার ধরন একটা, সংখ্যা তো সংখ্যা বোঝাবে। হ্যাঁ, না, অবস্থার ধরন এক না। আচ্ছা ঠিক আছে, দেখেন মাথায় রাখেন, গত ক্লাসে আমরা ডিটারমিনার নিয়ে কথা বলেছিলাম, তাই না? আপনাদেরকে হালকা আর একটু মনে করাই দিই, আমি বলেছিলাম ডিটারমিনারের মধ্যে দুনিয়াতে যত সংখ্যা আছে সব রয়েছে, ডিটারমিনারের মধ্যে যত পরিমাণ আছে সব। ডিটারমিনার কি? দুনিয়াতে যত আর্টিকেল আছে সব। ডিটারমিনার কি? আমরা বলেছিলাম যত পজেসিভ আছে সব। পজেসিভ কোনগুলো? যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার ইত্যাদি। আচ্ছা, আপনাদের মনে আছে, আমি আপনাদের ডেফিনেটলি মনে আছে ইনশাল্লাহ, সেটা হচ্ছে আমরা বলেছিলাম বাবা ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে কি হয় বলেন তো? এই তো, ধন্যবাদ, মাশাআল্লাহ। এবার বলেন তো দাদা ভাই, ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে কি হয়? হ্যাঁ, তাহলে লাস্টেরটা নাউন, মাঝখানেরটা কি হয় ভাই?
অ্যাডজেক্টিভ। আর ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ বলেন তো? ডিটারমিনার নিজে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা বলেছিলাম সব ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার না। আচ্ছা আসেন এইবার ধাপে ধাপে যাচ্ছি আমরা। আচ্ছা ধরেন আমি লিখলাম আ বাস, বলেন তো এটা 1 নাম্বার রুলে যায় নাকি 2 নাম্বার রুলে যায়? আ বাস। আচ্ছা তাহলে এই যে দেখেন এটা একটা ডিটারমিনার। এবার বাস একটা কি? নাউন। আচ্ছা শিওর তো, তাই না? বাস একটা নাউন, এটা নিয়ে কারো দ্বিধা আছে ভাই? আচ্ছা শিওর তো? তাহলে এইবার আসেন সামনে আমি লিখলাম আ কলেজ বাস। এবার দেখেন তো ডিটারমিনারের পরে কয়টা ওয়ার্ড আছে বাবা? 2টা আছে না? 2টা থাকলে লাস্টেরটা নাউন, মাঝখানেরটা কি? এইবার বলেন তো কলেজ বাস এর বাংলা কি? কলেজ বাস মানে হচ্ছে একটা কলেজের বাস। এবার একটু খেয়াল করেন তো, এখন এখন এই যে এটা যে একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, আমরা জানি অ্যাডজেক্টিভ দিয়ে কি বোঝায়? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা ধরন বোঝায়। আচ্ছা বলেন তো কলেজ বাস হওয়া বাসের কি একটা গুণ? গুণ না। এটা কি বাসের একটা দোষ? বাসের সংখ্যা, পরিমাণ? এই তো সাব্বাস, বুঝা ফেলাইছেন, এটা হচ্ছে একটা ধরন। অনেক ধরনের বাস আছে। বাস আছে ইউনিভার্সিটির বাস, কলেজের বাস, গার্মেন্টসের বাস, তারপরে সিটি বাস। তাহলে এক ধরনের বাস হচ্ছে গিয়ে কলেজ বাস। এই যে দেখেন ধরন, আশা করি বুঝা ফেলাইছেন। ওকে, আমি আরেকটা বলে নিই তারপরে প্রশ্ন করেন ভাই। আরেকটা বলে নেই আমি। এরপর ধরনের আমি বললাম পুলিশ, বলেন তো পুলিশ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। এবার সাথে আমি লিখলাম অফিসার, বলেন অফিসারটাও কি? নাউন। আপনারা কি জানেন দুটো নাউন পাশাপাশি থাকলে সামনের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়? আচ্ছা তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা এবার একটু বলেন তো বাবা, একটা মানুষ পুলিশ অফিসার, এটা কি ওর দোষ? এটা তার গুণ? অবস্থা, সংখ্যা, পরিমাণ? না। যদি গুণ হয় অনেক ঘুষখোর পুলিশ অফিসার আছে, আবার যদি দোষ হয় অনেক দেখবেন ন্যায়পরায়ণ সৎ পুলিশ অফিসার আছে। আচ্ছা দেখেন বাংলাদেশে অনেক ধরনের অফিসার আছে, আর্মি অফিসার আছে, শিক্ষা অফিসার আছে, পুলিশ অফিসার আছে। তাহলে দেখেন তো কোন ধরনের অফিসার? পুলিশ অফিসার। ধরন বোঝাচ্ছে ভাই, বুঝতেছেন তো? তাহলে বলেন তো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ধরন এই সবই কি জানো? অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার তো? আচ্ছা তার মানে আমরা ইনশাআল্লাহ বুঝে ফেলাইছি সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা যা ছিল সবই। আচ্ছা এইবার আসেন, এবার আমরা আস্তে আস্তে অ্যাডজেক্টিভের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অবস্থান অনুসারে 2 প্রকার। অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভ গুলোকে আমরা 2 ভাগে ভাগ করি। নাম্বার 1 অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর নাম্বার 2 প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা অবস্থান অনুযায়ী যদি আপনি ভাগ করেন তাহলে অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে 2 রকমের হয়, একটা অ্যাট্রিবিউটিভ আর একটা প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভটা কি জিনিস ভাই মাথায় রাখবেন, এরা নাউন এর পূর্বে বসে। হ্যাঁ এরা নাউন বা প্রোনাউন এর পরে বসে। আচ্ছা অ্যাট্রিবিউটিভটা একটু খেয়াল করছেন, অ্যাট্রিবিউটিভ কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তাহলে শুধু কার ক্ষেত্রে হচ্ছে দেখছেন? হ্যাঁ এইবার এই পুরো প্রক্রিয়াটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি। হ্যাঁ পুরো প্রক্রিয়াটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে অ্যাট্রিবিউটিভ আগে বসে, প্রেডিকেটিভ পরে বসে। এটাকে এভাবে মনে রাখতে পারেন, এ দিয়ে আগে তাই অ্যাট্রিবিউটিভ হয় আগে বসে, পি দিয়ে পরে এটা পরে বসে। আর আমরা এখানে লিখেছিলাম নাউন বা প্রোনাউন। এখন আপনাদের পালা, মানে ইওর টার্ন। আমি 2টো উদাহরণ লিখব,
আপনারা মার্ক করবেন কোন অ্যাডজেক্টিভটা অ্যাট্রিবিউটিভ এবং কোন অ্যাডজেক্টিভটা প্রেডিকেটিভ। দেখি কে কে মার্ক করতে পারেন। শি অর মিম ইজ কয়। কয় শব্দের বাংলা অর্থ জানেন? কয় মানে হলো লাজুক। আচ্ছা, এবার আমরা বললাম শি অর মিম ইজ আ খয় গার্ল। এখানে দুটো অ্যাডজেক্টিভ আছে, দুটোই হচ্ছে ক্ষয়, উচ্চারণ হচ্ছে ক্ষয়, আমরা বলি কয়। এই দুটোর কোনটা অ্যাট্রিবিউটিভ কোনটা প্রেডিকেটিভ আমরা একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, স্যার এক নম্বরটা ওস্তাদ 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 একটু সবার চেষ্টা করতে দিন ভাই আমার। স্যার প্রথমটা বলবো স্যার। আচ্ছা যাক, আমাদের এক ভাই বলতেছিল, ঠিক আছে নেন বলেন আপনারা, আমি লিখি। প্রথমটা স্যার হবে আপনার এই যে দেখেন, মিম হলো একটা নাউন, একটা নাম। শি হলো নামের পরিবর্তে বসছে প্রোনাউন। এই যে শি বলেন আর মিম বলেন, এর সম্পর্কে তথ্যটা যে আসছে কয় বা লাজুক, এটা কি সামনে আসছে না পেছনে আসছে? মানে মানে কি আসছে বাবা? পরে আসছে। প্রেডিকেট স্যার পরে আসছে। এই প্রেডিকেট না কিন্তু, হ্যাঁ এটার নাম প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার আপনি বলতে পারেন যে স্যার এই লাজুক বলতে তো শি রে বোঝাইছে। হ্যাঁ বোঝাইছে, সমস্যা নাই, কিন্তু গার্ল একটা নাউন কিনা তাই বলেন। আমরা বলেছিলাম কোনো কিছুর নামকে নাউন বলে, আর একটা ফাঁকিবাজি সংজ্ঞা বলেছিলাম, সেটা হচ্ছে চোখে যা দেখা যায়, নয়নে যাহা পড়ে তাহাই নাউন। এখন চোখে কি মেয়ে মানুষ দেখা যায়? অনেক দুষ্টু ছেলে বললে দেখা যায় মানে কি স্যার, জীবনে অনেক দেখছি, যেটা দেখা যায় সেটাই নাউন। এখন বাবা এই যে কয় বা লাজুক, এটা যার সম্পর্কে তথ্য দিচ্ছে তার সামনে আসছে না? আসছে, তাহলে এটার নাম কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বোঝা গেছে। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আছে কারো কোনো কোশ্চেন আছে ভাই? স্যার বি নাম্বারে সি ইজ মিম হ্যাঁ হ্যাঁ, সি মিম। নাউন এইটা তো স্যার প্রেডিকেটিভ। কেন? সি এর পরে আসছে, প্রোনাউনের পরে আসছে। ও মাই গড, কি বললেন আপনি এটা? আচ্ছা ঠিক আছে, সি এর পরে আছে। আচ্ছা আমি এবার এটা মুছা দিলাম, বলেন এবার কি বাক্যটা হয়েছে? ঠিক আছে, কিন্তু না, এবারও ভাইয়ের উত্তর ঠিক নাই। ভাইয়ের উত্তর এবারও ভুল আছে। কেন ভুল আছে জানেন? এখানে একটা এ দেখতে পাচ্ছেন, এ। জি স্যার। আচ্ছা আমি যদি বলি সে একটা লাজুক, জীবনে বাক্য হবে? সে একটা কি লাজুক? বিড়াল, কুকুর, ইঁদুর, মেয়ে, ছেলে, খালা, বউ, শাশুড়ি। তার মানে দেখেন, এই যে আমি যখন বলছি সে একটা লাজুক, বাক্য এখনো হয় নাই, তার মানে এই বাক্য ইনকমপ্লিট। এটা কমপ্লিট করার জন্য আমার একটা নাউন দিতে লাগছে গার্ল। তার মানে দেখেন এই গার্লের সামনেই দেখেন কয় আসছে। এটা তো, হ্যাঁ আপনি বলতে পারেন যে স্যার গার্ল বলতে তো মিমরে বোঝাইছে। হ্যাঁ মিমরে বোঝাইছে। আপনি জাস্ট দেখবেন, যে এই অ্যাডজেক্টিভটার পরে কোনো নাউন আছে কিনা। আছে না? গার্লটা একটা নাউন, যদি নাউনের সামনে চলে আসে সেক্ষেত্রে আপনার এর সামনে কি আছে দেখার সুযোগ নাই, এটা অটো অ্যাট্রিবিউটিভ। আর যদি এটাকে প্রেডিকেটিভ বানাতে চান তাহলে আপনার এটাও মুছতে হবে, এটাও মুছতে হবে, শুধু এতটুকু রাখতে হবে, কিউট। এবার প্রেডিকেটিভ। কিন্তু যখন আপনি এ লিখে ফেলছেন, যখন আপনি গার্ল লিখে ফেলছেন, তার মানে এ আসছে কার জন্য? গার্লের জন্য। কিউট শব্দটা আসছে কার জন্য? গার্লের জন্য। মনে আছে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়? আপনি প্রশ্ন করেন কেমন গার্ল, উত্তর আসতেছে কিউট গার্ল। এই যে সোজা কথা, এটাই অ্যাট্রিবিউটিভ। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। আচ্ছা ওকে বাবা, এবার আমরা একটু দেখব সাফিক্স। বলেন তো সাফিক্স কি জিনিস? ধরে নেন আমি প্রত্যয় চিনি না, আমার তাহলে কি? হ্যাঁ, মানে কি, মানে সাফিক্স জিনিসটা কি? সংক্ষিপ্ত রূপ স্যার। হ্যাঁ, শব্দের কিছু, আরে দেখেন এগুলোর নাম হচ্ছে মূলত অ্যাফিক্স
ওকে, অ্যাফিক্স মানে হচ্ছে শব্দমূল যারা অর্থ পরিবর্তন করে বা ফাংশন পরিবর্তন করে কিন্তু নিজে কোনো অর্থ দেয় না। যদি কোনো ওয়ার্ডের সামনে আমরা একটা অংশ লিখে ফেলি এটাকে বলা হয় প্রিফিক্স। যদি শেষে লিখি তাকে কি বলা হয়? আর যদি মাঝখানে লিখি এটা অনেকে হয়তো শোনেন নাই কোনোদিনও, ইনফিক্স। বাঙালি জন্মের পরের থেকে দুটো জিনিস পড়ে আসছে, প্রিফিক্স আর সাফিক্স। মাথায় রাখেন, প্রিফিক্স, ইনফিক্স এন্ড সাফিক্স। আচ্ছা, যেমন ধরে নেন আমি লিখলাম হ্যাপি, আমি এখানেও লিখলাম হ্যাপি। তো আমরা যেই কাজটা করতে পারি, দেখেন সামনে একটা, আমি বাংলার বিষয়টা আমি জানি না বাবা, আমি বাংলা ব্যাকরণ নিয়ে আসলে স্টাডি ওইভাবে করি না, অনেক আগে পড়ছি, এখন আর করি না। দেখেন তাহলে হ্যাপি সামনে আমি আন লিখলাম, শুধু আন কি কোনো ওয়ার্ড না, এই যে দেখেন সে একটা শব্দমূলের সাথে যুক্ত হয়ে আর একটা নতুন শব্দ তৈরি করলো। আগে ছিল সুখী, এখন হয়ে গেল অসুখী। এটাই হচ্ছে কি প্রিফিক্স, পূর্বে বসছে। এখন এটার সাথে আমি যদি এল ওয়াই যোগ করি তখন আমাকে একটা কাজ করতে হবে, ওয়াইটা তুলে দিয়ে এই যে হ্যাপিলি লিখতে হবে। এটা ছিল সুখী আর এটা সুখী ভাবে বা খুশি খুশি মনে। এবার একটু আসেন তো, আমরা জানি বুক হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল কি ভাই? বুকস। মারাত্মক বলছেন, বুকস। তাহলে বলেন তো এসটা প্রিফিক্স নাকি সাফিক্স? সাফিক্স। ওকে, এইবার বলেন তো এম এ এন ম্যান সিঙ্গুলার না প্লুরাল? এটাকে প্লুরাল বানালে কি হয়? এটা ই হয় কিনা? এটার নাম ইনফিক্স। হ্যাঁ, মাঝখানে হলে তো ইন, পূর্বে হলে প্রিফিক্স, শেষে হলে সাফিক্স, মাঝে হলে ইনফিক্স। ওকে, একটু প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন বলেন। আমরা তো স্যার যেটা মানে যেটা জানতাম সেটা হলো কোন শব্দের আগে বা পরে কোন একটা শব্দাংশ বসবে, যেটা আমরা বাংলায় বলে আপনার প্রকৃতি বা প্রত্যয় এরকম। এটা বাংলা সম্পর্কে আমার ধারণা নাই ভাই, ইংরেজির ক্ষেত্রে অর্থ নাই বললে ভুল হবে, অর্থ আছে তবে নিজে নিজে অর্থ দেয় না। হ্যাঁ, এটা নাই বলছেন কেন? যেমন দেখেন স্বরেও বি এবং বে, এই তিনটার অর্থ হচ্ছে, এটাকে বলা হয় অভাব। এখন দেখেন সুখের অভাব হলে আপনি কি বলেন? অসুখ। যার ভিতরে আদবের অভাব কি বলেন? বেয়াদব, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এখন বলেন তো ভাই, এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না সবকিছু হয় না, এটা ওয়ার্ড অনুযায়ী ডিফারেন্ট হবে, সব সময় তার সেম হবে না, ঠিক আছে? আচ্ছা এবার একটু দেখেন, আচ্ছা বুঝিনি, আবার বলেন। হ্যাঁ বুকসের ক্ষেত্রে কি হলো মাথায় রাখবেন, দেখেন এই যে অ্যাফিক্স গুলো, শব্দের যে মূলগুলো, এগুলো কয়েকটা কারণে চেঞ্জ করা হয়। এক, সেটা পার্টস অফ স্পিচ চেঞ্জ করার জন্য, অথবা অর্থ চেঞ্জ করার জন্য, অথবা প্লুরাল বানানোর জন্য, অথবা ভার্বের বিভিন্ন ফর্ম আনার জন্য। যেমন আপনি যদি বলেন ইট, এটা হচ্ছে রুট ওয়ার্ড, আইএনজি যখন যোগ করছেন ইটিং হয়ে গেছে না? ইটিং এর আইএনজি যোগ যেটা, এটাও একটা সাফিক্স, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বাংলা বাংলা ইংরেজি তো এক না, বাংলার ইংরেজি কি এক? কি বললেন আপনারা এসব? বাংলায় আপনি যদি বলেন সকল শিক্ষকগণ, তাহলে কি ইংলিশ এটা ভুল না রাইট? বাংলায় ভুল। এখন বাংলা ইংরেজি আপনি যদি একসাথে মিলান তাহলে তো বাস খাবেন। এখন আমি যদি বলি অল টিচার, তাহলে কি ইংরেজিতে রাইট? কিসের রাইট? এই যে আপনাকে এস দিতে হবে।
তার মানে যেটা যেটা বাংলায় বাহুল্য দোষ সেটা ইংরেজিতে আবশ্যক বাহুল্য দোষ না। বুঝতে পারছেন তো? এখন দেখেন, বাংলায় আপনি বলতে পারেন আমি তোমার বন্ধু। এখন ইংরেজিতে যদি বলেন আই ইওর ফ্রেন্ড, আপনি কোন বাক্য হয়েছে? হয় নাই। তার মানে আপনাকে একটা ভার্ব লিখতে হবে। বাংলায় ভার্ব ছাড়া বাক্য হয়, ইংরেজিতে হয় না। বাংলা দিয়ে ইংরেজি আপনি মিলাবেন কেন? দুটোর ব্যাকরণ ডিফারেন্ট, দুটো তো এক না। বাংলা দিয়ে শতভাগ মিলবে না। ওকে, এ তো বিপদ হয়ে যাবে। আপনি যদি বলেন ভালো আছি, দেখেন আমি একটা বাক্য লিখে দিচ্ছি, আপনি আজীবন ট্রাই করবেন, এটাকে ইংরেজিতে কনভার্ট করা সম্ভব হবে না। ভালো আছি, ভালো থেকো। কে পারবেন? আছেন কেউ এটা অনুবাদ করতে পারবেন ইংরেজিতে? পারবেন না, অসম্ভব, সম্ভবই না। কেন না জানেন? কারণ এখানে আমি উজ্জ্ব আছে, আমি ভালো আছি, তুমি ভালো থেকো। দেখেন বাংলা বাক্যেই একই সাথে আমি এবং তুমি উজ্জ্ব রাখা যায়, ইংরেজিতে জীবনেও আমি আর তুমি একসাথে উজ্জ্ব রাখা যায় না। যারা বাংলা দিয়ে ইংরেজিকে হুবহু কনভার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আসলে 2 মিনিটের নীরবতা পালন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কিছু ক্ষেত্রে মিলে যেতে পারে, সব ক্ষেত্রে মিলবে না। ওকে, আচ্ছা দেখেন, ইংরেজিতে আমরা শুধু ইউটারে উজ্জ্ব রাখি ইম্পারেটিভ সেন্টেন্স হলে। আচ্ছা, যে জায়গাটাতে ছিলাম আমরা আবার একটু আসি। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে বললাম অবস্থান অনুযায়ী অ্যাডজেক্টিভ গুলোকে 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা প্রেডিকেটিভ। আচ্ছা, এরপর আমরা অ্যাডজেক্টিভ চেনার কিছু উপায় দেখতে চাইলাম। তো আপনারা তো কথা বললেন, আমি আর শেষ করতে পারলাম না, এবার লিখে দিচ্ছি অ্যাডজেক্টিভ চেনার উপায়। আচ্ছা, কি দেখে? সাফিক্স দেখে। এখানে মাথায় রাখতে পারেন হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বলেন। প্রিফিক্স অ্যাডজেক্টিভে পড়বে না, কি বললেন? বুঝি নাই। অ্যাডজেক্টিভের মধ্যে পড়তেও পারে, নাও পড়তে পারে, রিস্ক আছে তো, বুঝছেন? যেমন দেখেন আন, আমি যদি বলি আনহ্যাপি, তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি আন হ্যাপিনেস, তাহলে এবার এটা হয়ে গেছে নাউন। তাহলে আপনি বলেন তো, আন দেখে চিনছেন নাকি নেস দেখে চিনছেন? হ্যাঁ, তাহলে প্রিফিক্স দেখে কখনো অ্যাডজেক্টিভ চেনার চিন্তা ভাবনাও করেন না, তাহলে বাস খাওয়ার একটা সম্ভাবনা আছে। ওকে ভাই, আচ্ছা এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আহা, আজকে হাতের লেখা অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি 50-50 চান্সেস। মানে কি ভাই? মানে 100-তে 100 মিলবে নাকি ভুল হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, আচ্ছা যদি কোনো ওয়ার্ডের শেষে অ্যান্ড থাকে, একটা উদাহরণ দেন। যেমন ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট, সেটা অ্যাডজেক্টিভ। যদি এন্ড থাকে, যেমন কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। যদি এল থাকে, যেমন ফাইনাল, অ্যাকচুয়াল, মিউচুয়াল। তবে প্রপোজাল, এই যে দেখেন এবার এটা হয়ে গেছে নাউন। তবে রিফিউজাল, এটা হয়ে গেছে নাউন। অ্যাপ্রুভাল, এটা হয়ে গেছে নাউন। তাহলে মাথায় রেখেন, আমি আগেই বলছি যে এই পদ্ধতি শতভাগ সিদ্ধ নয়। এখানে কিছুটা চান্স থাকে হওয়ার আর কিছুটা চান্স থাকে ভুল হওয়ার। এরপরে যদি বল থাকে, যেমন রেসপন্সিবল, রিমার্কেবল, আনএবল, ইউজেবল। যদি ইক থাকে, যেমন ফ্যান্টাস্টিক, রোমান্টিক, হিরোইক, স্পেসিফিক, স্প্যারোডিক। যদি লেস থাকে, হ্যাঁ লেস, মুখলেসটা বলা যাবে না, হ্যাঁ মুখলেস সারা যত লেস আছে, ইউজলেস, হেল্পলেস, হোপলেস। যদি সিভ থাকে, এক্সক্লুসিভ, ম্যাসিভ। যদি টিভ থাকে, টিভ। ওকে, যদি লার থাকে, পপুলার, সিমিলার। যদি ই আর মানে আর থাকে, এই জায়গাতেও একটু ঝামেলা আছে। যেমন বেটার, কি হবে? বেটার,
টলার, স্মলার, হায়ার, কি হবে এগুলো? অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি টিচার নাউন, ক্রিকেটার নাউন, বোলার নাউন, মেকার নাউন, বেকার নাউন, তার মানে আমি এটাই বলছি 50-50 চান্সেস, কারণ এগুলো হতেও পারে নাও হইতে পারে। ওকে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা আর অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সব সময় হয় না, কারণ এটা কখনো কখনো নাউন হয়, কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো কখনো অ্যাডভার্ব হয়। তাই আমি এখানে লিখে দিলাম শর্ত প্রযোজ্য। তবে V3 মানেই অ্যাডজেক্টিভ, ইত্যাদি সব লিখলাম না, ওই ইউএস আছে এর মধ্যে। হ্যাঁ, ভ্যারিয়াস, রিলিজিয়াস, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই? প্লিজ থাকলে বলেন। আচ্ছা, ওকে। এটা 50-50 হয়তো আমি একটু বেশি বলে ফেলছি, ধরেন আমরা বললাম 60-40। এবার খুশি তো ভাই? হ্যাঁ, তাহলে দেখেন আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম কোনো একটা শব্দ দেখে, লাস্ট ক্লাস না মানে ফার্স্ট ক্লাসে বলছিলাম, একদম ফার্স্ট ক্লাসটাতে আমরা বলেছিলাম যে একটা ওয়ার্ড দেখে আপনি সেটাকে নাউন ভার্ব এই সিদ্ধান্তে যাবেন না। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম গোটা কোন পার্টস অফ স্পিচ জানো ভাই? গো। আচ্ছা, কিন্তু আমি যদি বলি দিস ইজ আওয়ার গো, এবার বলেন তো গোটা কি? হ্যাঁ, তাহলে আমি শুধু যদি আপনারা বলি গো কি, আপনি যদি নাউন বলেন ভুল হবে না, আপনি যদি ভার্ব বলেন তবুও ভুল হবে না। ওকে, বেটার হবে আমি আপনাকে একটা সেন্টেন্স দিয়ে বলবো যে ভাই বলেন এই সেন্টেন্সে গো কি। আচ্ছা দেখেন, যারা গত ক্লাসে ছিলেন না, আমি বলেছিলাম ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়। এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, আর, এটা হচ্ছে ডিটারমিনার, এর পরের ওয়ার্ডটা নাউন হয়। তাহলে এখন বলেন আপনি কি সবসময় একটা ওয়ার্ড দেখলেই বুঝতে পারবেন এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ডিপেন্ড করে। ওকে, আচ্ছা। এটা আমাদের নিয়ম, এটাই আমাদের রীতি, এটাই আমাদের স্টাইল। আচ্ছা, এবার একটু আসেন কিভাবে নাউন থেকে, কিভাবে অ্যাডজেক্টিভ থেকে নাউনে কনভার্ট করা যায়। একটু পরে এটা কাজে লাগবে, দেখি আপনারা ধরতে পারেন কিনা। ওকে, যদি কোনো ওয়ার্ডের শেষে অ্যান্ড থাকে, মকসুদুল ইসলাম আপনার মাইক্রোফোন থেকে শব্দ হচ্ছে, অ্যান্ড থাকলে অ্যান্ডস বানাবেন। যেমন ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্স, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্স। যদি এন্ড থাকে তাহলে এন্স বানাবেন, যেমন ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্স, কনফিডেন্ট, কনফিডেন্স। যদি লার থাকে লারিটি বানাবেন, যেমন পপুলার, পপুলারিটি, সিমিলার, সিমিলারিটি। ওকে, যদি বল থাকে বিলিটি বানাবেন। যদি THY থাকে তাহলে ওয়াইটাকে তুলে দিবেন, যেমন লেন্দি, লেন্দি না, উচ্চারণ আসলে হচ্ছে লেন্থি, হেলথি, আমরা লেন্দি হেলদি বলি আর কি। দেখেন যদি থাকে হেলথি বানাবেন হেলথ, ওয়েলথি ওয়েলথ, লেন্থি লেন্থ। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বাবা প্লিজ প্রশ্ন করেন, কিন্তু না বুঝলে আমারে বলবেন প্লিজ। হ্যাঁ, যেমন হেলথি, হেলথ মানে ছিল THY, হবে TH। ওয়েলথি, আমরা ওয়েলথি না বলে ওয়েলদি বলি আর কি, ওয়েলথি এই যে হচ্ছে ওয়েলথ। ওকে, না আমি জাস্ট কয়েকটা দেখাই দিলাম, এটা একটু পরে আমাদের লাগবে। অ্যাডজেক্টিভ থেকে নাউন বানানোর একটা ছোট টেকনিক বলতে পারেন এটা। এগুলো ফিক্সড, কিন্তু এগুলো ফিক্সড বানানোর টেকনিকটা। তাহলে বলেন তো পপুলারের নাউন ফর্ম কি হবে? আল্লাহ, পপুলারিটি। ওকে, রেগুলার, রেগুলারিটি, সিমিলার, সিমিলারিটি। পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। এবার আসেন
আপনারা অ্যাডজেক্টিভের প্রকারভেদটা একটু পড়ে নেবেন, মানে আমাদের লেকচার শিট থেকে। আমি একটু বলি, না হলে আবার ভাববেন যে স্যার কেন পড়ায় দিল না। দেখেন 1 নাম্বার যেটা, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটির বাংলা জানো কি? আচ্ছা, মাথায় রাখবেন, যে অ্যাডজেক্টিভ দিয়ে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ ও অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। 2, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটির বাংলা কি ভাইয়া? পরিমাণ। আচ্ছা, 3, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার মানে বাংলা জানো কি? সংখ্যা। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দিয়ে নাউনের পরিমাণ বোঝায়, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার দিয়ে নাউনের সংখ্যা বোঝায়। এটাকে কেউ কেউ বলে নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এগুলো ইনশাল্লাহ পারবেন। আপনাদের যেই জায়গাটাতে গিট্টু লাগবে আমি সেই 4টা জায়গা ক্লিয়ার করে দেবো এখন। হ্যাঁ, এগুলো আমার আর ব্যাখ্যা করতে হবে না, পারবেন? বুঝেন নাই না? আপনি যদি বলেন হি ইজ অনেস্ট, অনেস্ট শব্দটা দিয়ে কি বোঝায়? গুণ বোঝায়। তাহলে এই অনেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আপনি যদি বলেন হি হ্যাজ হিউজ মানি, বলেন তো মানিটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু টাকা, ডলার, রুপি এগুলো হচ্ছে কাউন্টেবল। তাহলে বলেন তো এখানে হিউজটা কি? পরিমাণ। আর পরিমাণ হলে তাকে কি বলা হয়? আচ্ছা, এখন আমি যদি বলি হি হ্যাজ 7 বুকস, বলেন তো 7 একটা অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ। এগুলো ব্যাখ্যা করতে হবে না, বুঝবেন, দেখলেই বুঝবেন। আচ্ছা আচ্ছা, গিট্টুটা লাগবে আপনার কোন জায়গায় আমি সেটা ব্যাখ্যা করতেছি। দেখেন, লাস্ট ক্লাসে আমি প্রোনাউনের একটা জায়গা বলতে গিয়ে বলছিলাম যে এটা আপনাদের ক্লিয়ার হবে অ্যাডজেক্টিভে গিয়ে, মনে আছে কিনা? এখন মনে হবে ইনশাল্লাহ। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ মনে আছে আপনাদের ভাই? আচ্ছা, 2, ডিস্ট্রিবিউটিভ মনে আছে নাকি? আচ্ছা, 3, ইন্টারোগেটিভ। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এইবার লিখবো বা প্রোনাউন। তার মানে এটার নাম হচ্ছে হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর না হলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে আমি লিখলাম বা প্রোনাউন, তার মানে এদের নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এদের নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ আপনি প্রশ্ন করতে পারেন স্যার তাহলে আমি কেমনে বুঝবো এটা অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? খুব সহজ, আসেন এই সহজ জিনিসটা আমরা দেখি। ডেমনস্ট্রেটিভ 4টা কি কি ভাই ভুলে গেছেন? দিস, দিস, দ্যাট, দোজ। আচ্ছা, এখানে কি ছিল? ইচ, এভরি, আইদার, নাইদার। এইটা হচ্ছে হুজ, হোয়াট, হুইচ। দেখেন তো গুনে গুনে কয়টা আছে সব মিলায়? 11টা নাই? 11টা। মাথায় রাখবো। এবার দেখেন ইনশাল্লাহ আজকের পর আর জীবনেও ভুল হবে না। সেটা হচ্ছে এই যে 11টা দেখতে পাচ্ছেন, এদের পরে নাউন থাকলে এরা অ্যাডজেক্টিভ হয়, এদের পরে নাউন না থাকলে এরা প্রোনাউন হয়।
আচ্ছা ভাই, যদি তুলে নেন তাহলে তুলে নিতে পারেন, অথবা একটা স্ক্রিনশট নিতে পারেন। হয়ে গেলে বলবেন, আমি উদাহরণ লিখবো। এদের পরে আচ্ছা, অফ কি নাউন নাকি নাউন না, তাই বলেন। অফ কি নাউন নাকি অন্য কিছু ভাই? তাহলে নাউন তো না, তাহলে সোজা কথা প্রোনাউন হবে ভাই। আপনি তো আপনার প্রশ্ন উত্তর দিতে পারতেন। আচ্ছা, তাহলে আসেন, এবার ইয়োর টার্ন, আপনাদের পালা। ধরেন আমি কয়েকটা লিখতেছি, সেন্টেন্স লিখতেছি। দিস ইজ আ নাইস ফ্যান। মুখে বলবেন না, মার্ক করার চেষ্টা করবেন। 2, দিস ফ্যান ইজ রিয়েলি নাইস। দিস। 3, হোয়াট কালার do you like most? What is your favorite color? Each of the boys is here. মাথা রাখবেন, ইচ অফ, আইদার অফ, ওয়ান অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ। হ্যাঁ, এগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলে গিয়ে শিখবো। এদের পরে যে নাউন থাকে সে নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। আচ্ছা, ইচ বয় ইজ হিয়ার। এবার আপনারা এই 6টা মুখে বলবেন না, মুখে বলা যাবে না, আপনারা একটু নিজে নিজে মার্ক করেন কোনটা কি। আশা করি বুঝা গেছে বাবা, তাই না? আচ্ছা, তাহলে দেখেন ভাই, এরা অ্যাডজেক্টিভও হয়, প্রোনাউন হয়। শর্ত কি? যদি নাউন থাকে তাহলে এরা অ্যাডজেক্টিভ, আর যদি এদের পরে নাউন না থাকে তাহলে নিজেরাই প্রোনাউন হয়ে যাবে। তাহলে এবার একটু দেখেন তো। কোনটা? এই যে ই নাম্বারটা অ্যাডজেক্টিভ কেন হবে? এটা প্রিপোজিশন আছে, এটা একটা প্রোনাউন। কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, তো আর এর পরে কি নাউন আছে নাকি এরপরে প্রিপোজিশন আছে তারপরে নাউন আছে? আচ্ছা, আপনি তো একটা অদ্ভুত কথা বললেন। আমি যদি বলি, খেয়াল করেন, পিপল অফ বাংলাদেশ, তাহলে আপনি কি বলবেন? পিপল অফ একটা অ্যাডজেক্টিভ, মানে পিপল অ্যাডজেক্টিভ, তাই বলবেন? বলেন, আমার প্রশ্ন উত্তর পাইছেন ভাই? লেখা আছে পিপল অফ বাংলাদেশ, এখানে আছে ইচ অফ দ্য বয়েজ। সমস্যা কোথায়? ঠিক আছে, এই যে এটা নাউন, তো আমি এখানে নাউন না লিখে প্রোনাউন লিখছি, কারণ এখানে আমরা জানি পিপল হচ্ছে নাউন, কিন্তু নামের পরিবর্তে যেটা বসে সেটা কি? প্রোনাউন। ইচ মানে প্রত্যেকে, এই প্রত্যেকের নাম কি আমরা জানছি? জানি নাই। ওকে, আচ্ছা, এবার এগুলো কি ডিটারমিনার? হ্যাঁ, এটা ডিটারমিনারও হতে পারে পজিশন অনুযায়ী। ঠিক আছে ভাই, তবে ডিটারমিনার এগুলোর আবার একটা নাম আছে, এগুলোকে বলা ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার। ডিটারমিনার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 6টা ক্যাটেগরি, মনে আছে? টোটাল ডিটারমিনার হচ্ছে 12 ক্যাটেগরির। 12 ক্যাটেগরির। ওকে, আমরা যাই না এদিকে। আচ্ছা, এবার একটু বলেন তো ভাই, এটা একটা কি জানো? ইজ একটা কি? ভার্ব। আচ্ছা, ভার্বের সামনে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা দুটো পার্টস অফ স্পিচ দিয়েছে, একটা নাউন আর একটা, তাহলে এটা নাউন না,
কারণ আমি বলতেছি দিস pronoun, প্রোনাউন। কি প্রোনাউন? demonstrative pronoun. আচ্ছা, এবার দেখেন কলম, এটা একটা নাউন কিনা? আমি শুধু এতটুকু বলতে পারতাম, পেন ইজ রিয়েলি নাইস। এবার কলমটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য দিস শব্দটা আসছে কিনা, যে এই কলমটা। তাহলে যে ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দেয় সেটা কি? অ্যাজেক্টিভ। কি অ্যাজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। আচ্ছা, এবার দেখেন তো এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, তার মানে সেন্টেন্সটা একটা প্রশ্ন। এখন দেখেন তো কালার একটা নাউন কিনা? এই নাউনের উপরে জোর দিচ্ছে, হোয়াট কালার, কোন রং, রং কোন রং। এই যে দেখেন নাউনকে মডিফাই করতেছে, ইন্টেন্সিফাই করতেছে, এটা হচ্ছে, তাহলে এটা একটা Adjective. ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অন্যদিকে দেখেন ইজ একটা কি ভাই? ভার্ব। আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, সাবজেক্ট হওয়ার কাজ দুটো পার্টস অফ স্পিচ করতে পারে, একটা নাউন আর একটা প্রোনাউন। Pronoun. তাহলে যেহেতু এটা নাউন না, সেহেতু আমরা কনফার্ম এটা একটা প্রোনাউন। এই প্রোনাউনটা কোন সেন্টেন্সে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে এর নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এবার দেখেন তো এই যে নাউনের সামনে আছে কিনা ভাই? This. ডিস্ট্রিবিউটিভ Adjective. অ্যাডজেক্টিভ। Adjective. এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করতে পারেন আমাকে। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম টু আস্ক এনি কোশ্চেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইসের পরে অপরাধী প্রেপোজিশন। হ্যাঁ, ইচের পরে অফটা প্রিপোজিশন। আচ্ছা, দুটোকে যদি একসাথে মার্ক করেন তাহলে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইচ এবং অফ দুটোকে যদি একসাথে মার্ক করেন তাহলে হবে অ্যাডজেক্টিভ। শুধু অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ভাই? তখন স্যার এটা কি হবে না, প্রোনাউন হবে না? না, অ্যাডজেক্টিভ ফ্রেজ আবার প্রোনাউন কেমনে হয় ভাই? অ্যাডজেক্টিভ আছে না, একটা প্রোনাউন আছে, শুধু অফ প্রোনাউন। শুধু অফ প্রোনাউন, শুধু ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ইচ অফ পুরোটাকে যদি একসাথে ধরেন, যেহেতু এটা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে পুরোটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ একটা ওয়ার্ড হলে পার্টস অফ স্পিচ হয়, একাধিক ওয়ার্ড আমরা একসাথে নিলে সেটা তো আর পার্টস অফ স্পিচ থাকবে না, ফ্রেজ হয়ে যাবে। আর কোনো প্রশ্ন ভাই? আচ্ছা, ধন্যবাদ, আপনারা প্রশ্ন করতেছেন। প্রশ্ন করলে আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক প্রবলেম পাবেন আপনারা, যেটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এইবার আসেন, প্রপার নাউনের নাম তো শুনেছেন। প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ পয়দা হয় তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন দেখেন কানাডা, এটা একটা দেশের নাম, কিন্তু এই দেশের নাম থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসছে সেটার নাম হচ্ছে গিয়ে কানাডিয়ান। প্রপার নাউনের প্রথম লেটারটা বড় হাতের হয় বলে এর থেকে যে অ্যাডজেক্টিভ আসে সেটাও বড় হাতের হয়। আমরা যদি বলি ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ান। ওকে, এইবার আসেন আমি একটা সেন্টেন্স লিখবো, আপনারা বলবেন এটা কি অ্যাডজেক্টিভ। দেখি কে বলতে পারেন। শি ওয়াজ আ কানাডিয়ান। বলেন তো এটা কি অ্যাডজেক্টিভ? এটা কোনো অ্যাডজেক্টিভই না, ভুল বলছি। ডিটারমিনার পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাও না, এই তো গিট্টু লাগলে হবে না কিন্তু। দেখেন, আপনি বলেন না যে স্যার পড়াইছে মানেই সবসময় হবে, আপনাকে সেন্টেন্স দেখতে হবে। হ্যাঁ, আমি যদি বলতাম শি ওয়াজ আ কানাডিয়ান স্টুডেন্ট, এইবার বলবেন যে দাদা স্টুডেন্ট হচ্ছে নাউন, আর এটা কি কি অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল না ভাই, প্রপার অ্যাডজেক্টিভ। হ্যাঁ বলেন। অনেকগুলো শব্দ, অনেকগুলো ওয়ার্ড থাকে, বলেন বলেন। যেমন ওই বান্দরবানের সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে তো অনেকগুলো আছে। আচ্ছা দেখেন, আপনি তো তাও কম বলছেন, আমি এটা লাস্ট ক্লাসে বলেছিলাম, আপনি মেবি ছিলেন না। ধরেন আমি আমার নাম লিখতেছি মোহাম্মদ, মীর, জালাল, সুমন। হ্যাঁ, পাশাপাশি যদি একাধিক নাউন থাকে, লাস্টের নাউনটা নাউন হয়, আগের নাউনগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, নাউন হওয়ার পরেও অ্যাডজেক্টিভের মতো কাজ করায় এদেরকে কেউ কেউ বলে নাউন অ্যাডজেক্টিভ, কেউ কেউ বলে নমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এরা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বা নমিনাল অ্যাডজেক্টিভ।
আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার, এই যে 5টা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার, খলজি বা খিলজি। তাহলে দেখেন 6টা অংশ আছে কিন্তু। তাহলে লাস্ট নেম ইজ নাউন, বাকি যে নামগুলো আছে এগুলো কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। আচ্ছা যাক, মাশাআল্লাহ, আপনারা যেহেতু চুপচাপ আছেন আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন নাই। আচ্ছা, আপনাদের কানাডিয়ান কানাডিয়ান স্টুডেন্ট না লিখে কানাডা স্টুডেন্ট লিখে লেখা যায় না স্যার? না না, কানাডা স্টুডেন্ট তো হবে না। আপনি কি বলবেন আমি একজন বাংলাদেশ ছাত্র নাকি বাংলাদেশি ছাত্র? আপনি কি বলবেন সে একজন ভারত ছাত্র নাকি বলবেন ভারতীয় ছাত্র? ভারতীয়। আচ্ছা, এবার আসেন। তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন আপনি বলতে পারেন আহ, যেমন আর আপনি বলতে পারেন ভারত সরকার, ইন্ডিয়া গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট। দুটো নাম যদি পাশাপাশি লেখেন আগেরটা অটো অ্যাডজেক্টিভ হয়ে যাবে ভাই, অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ হবে। ওকে, আচ্ছা, আপনাদেরকে কি আমি এই টেকনিকটা বলেছিলাম? ডিও এস এ এস না সি ও এম পি। দেখেন তো আমি এখানে কয়টা লেটার লিখছি? 1 2 9টা। 9টা স্যার, কয়টা? 9টা। 9টা। মাথায় রাখবেন একসাথে 9টা অ্যাডজেক্টিভ লেখা যায়। এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনি চাইলে এরপর একটা নাউন নিতে পারবেন। তাহলে একটা নাউনের সামনে কয়টা অ্যাডজেক্টিভ লেখা যায়? 9টা। হ্যাঁ, মাত্র। চাইলে আরো বেশি লেখা যাবে। আচ্ছা, স্যার ডি ও এস এগুলো কি অ্যাডজেক্টিভের নাম? হ্যাঁ, ডি দিয়ে বোঝাচ্ছে ডিটারমিনার, ও দিয়ে বোঝাচ্ছে অপিনিয়ন। আমার লেখা হয়ে গেলে একটা স্ক্রিনশট দিবেন। এস দিয়ে বোঝাচ্ছে সাইজ, এ দিয়ে বোঝাচ্ছে এইজ, পরের এস দিয়ে বোঝাচ্ছে শেপ, সি দিয়ে হচ্ছে কালার, ও দিয়ে অরিজিন, এম দিয়ে ম্যাটেরিয়াল, পি দিয়ে পারপাস। ডিটারমিনার তো জানেন, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ইত্যাদি। অপিনিয়ন মানে হচ্ছে নাউনকে কেমন প্রশ্নের উত্তর। নাউনকে কেমন প্রশ্ন করলে উত্তরটাই হলো অপিনিয়ন। সাইজ তো বুঝছেন, টল, স্মল, লার্জ, বিগ। এইজ, এইজ মানে কি? মাথা রাখবেন, বয়সকে সংখ্যায় লেখা যাবে না। কেন লেখা যাবে না বলেন? অলরেডি ডিটারমিনারের মধ্যে সংখ্যা চলে আসছে। বয়স সংখ্যায় নহে, সংখ্যায় লেখা যাবে না। তাহলে কিভাবে লিখবেন? এইজড, ওল্ড, ইয়াং, নিউ। শেপ, শেপটা হবে জ্যামিতিক আকৃতি। যেমন রাউন্ড, রেক্ট্যাঙ্গুলার, সার্কুলার। কালার চিনেন, অরিজিন মানে হচ্ছে উৎপত্তি স্থল। যেমন যদি ইন্ডিয়ায় হয় তাহলে আপনি বলবেন ইন্ডিয়ান, জাপানে হলে জাপানিজ। ম্যাটেরিয়াল হচ্ছে তৈরির উপাদান। পারপাস হচ্ছে তৈরির উদ্দেশ্য। এবার পুরোটা হয়ে গেছে, একটা স্ক্রিনশট দিয়ে নেন।
স্যার শিপ এর ইংরেজি দুইটার অর্থ কি হবে স্যার? রাউন্ড আর রাউন্ড মানে গোলাকার, রেক্টেঙ্গুলার মানে আয়তাকার, স্কোয়ার মানে বর্গাকার, এরকম। হ্যাঁ বলেন। আশরাফুল ইসলাম, এখানে আশরাফটা কি অ্যাডজেক্টিভ হবে? আশরাফুল ইসলামের পুরোটাকে যদি একসাথে বলেন আশরাফুল ইসলাম, পুরোটা একসাথে বললে কমপ্লেক্স বা কম্পাউন্ড নাউন। আর আসলে এগুলো কিন্তু ইংরেজি শব্দ না, আপনাকে সবার আগে বুঝতে হবে, এগুলো কিন্তু ইংরেজি শব্দ না। হ্যাঁ, যদি বড় একটা লম্বা ফ্রেজ দেন সেক্ষেত্রে নাম যদি হয় লাস্ট একটা নাউন হয়। এখন আশরাফুল ইসলাম যদি বলেন ইসলাম নাউন, আশরাফুল অ্যাডজেক্টিভ। বাট যে গুড ব্যাড যে লেভেলের অ্যাডজেক্টিভ এগুলো কিন্তু সেই অ্যাডজেক্টিভ না। আচ্ছা, হ্যাঁ আশরাফুল অ্যাডজেক্টিভ হবে। আমরা তো বললামই ভাই যে একাধিক নাউন যদি পাশাপাশি থাকে লাস্ট একটা নাউন, বাকিগুলো অ্যাডজেক্টিভ। এটা আশরাফুল লেখেন আর রফিকুল লেখেন আর শামসুল লেখেন আর ইষ্টুকুলুকুলু লেখেন। আচ্ছা, এটা তুলেছেন, আমি এটা এখনই মুছে ফেলবো। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিনশট দেন, আমি তো বলতেছি বারবার যে স্ক্রিনশট দেন, লিখতে গেলে আপনার অনেক সময় লাগবে, এত সময় তো দেওয়া যাবে না। আহা, এবার পুরো লেখাটাকে আমি মুছে ফেলতেছি। হ্যাঁ আচ্ছা গেছে। এবার আসেন আমরা এটা নিয়ে এক্সাম্পল দিব, আমরা একটু ফানি এক্সাম্পল দিই, তাহলে মনে থাকবে, কেমন? সমস্যা নাই তো? আচ্ছা, না স্যার, এবার আমরা দুজন ব্যক্তি নিচ্ছি, ধরে নেন আমাদের জাহিদ আর কারে নেব বলেন, এখানে মহাপুরুষ কে কে আছেন? আমার আবার টাইনেন না। ধরে নেন আমাদের জাহিদ খুব ভালো ছেলে, 99% ভালো, আর জিহাদও 99% ভালো। হ্যাঁ, তো এরা দুজন খুব ক্লোজ ফ্রেন্ড। হঠাৎ করে জাহিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 15 দিন হলো জাহিদের কোনো দেখা সাক্ষাৎ নাই। আগে নেগেটিভলি নিবেন না, পুরো বাক্যটা শুনবেন। হ্যাঁ, তো হুট করে জিহাদ জাহিদকে খুঁজে পাইছে এক ওষুধের দোকানের সামনে, হাতে একটা প্যাকেট। হ্যাঁ, কার হাতে? জাহিদের হাতে। তো জিহাদ জিজ্ঞেস করলো, মামা তোর হাতে কি? ও তাড়াতাড়ি হাত পেছনে লুকায় ফেলছে, তোর দেখানো যাবে না। তো জিহাদের মনে একটু সন্দেহ লাগছে, হাতে কিরে। পরে ওর হাত খুলে পাওয়া গেছে, ওর হাতে কিছু পিল। কি পাওয়া গেল? পিলস। পিল মানে কি? ঔষধ। এইবার হ্যাঁ, এইবার জিহাদ প্রশ্ন করলো জাহিদ রে, মামা সত্যি করে ক তোর হাতে কি? সে বলল ঔষধ। এটা নাউন কিনা? হ্যাঁ, এবার জিহাদ জিজ্ঞেস করলো, এই তোর কয়টা পিল? এই যে ডিটারমিনার, তোর হাতে যে পিল, সত্যি করে ক কয়টা পিল? এবার জাহিদ বলল, দোস্ত আমি তো গরিব মানুষ, মাত্র কয়েকটা কিনছি। বললো আচ্ছা ঠিক আছে। এবার ধরে নেন ওয়াশিকুর রহমান জিজ্ঞেস করতেছে, মামা তুই যে পিল কিনছিস এটা সম্পর্কে অপিনিয়ন দে, কেমন পিল? এবার জাহিদ বলতেছে, মামা মারাত্মক রে, খাইলেই কাজ হয়, কার্যকর জিনিস। তাহলে ইংলিশ কি? ইফেক্টিভ। এবার জোবাদ জিজ্ঞেস করতেছে, তোর পিলের সাইজ কেমন রে? বললো আমার সাইজ যেরকম পিলের সাইজ সেরকম, অর্থাৎ ছোট। আচ্ছা, এবার ধরে নেন সাবিনা ইয়াসমিন জিজ্ঞেস করতেছে, মামুর বেটা তুই যে পিল কিনছিস তোর পিলের বয়স কত? এইজ। এবার হ্যাঁ, এবার দেখেন জাহিদ বলতেছে যে বোন একদম বাজারে নতুন আসছে, নিউ। ওকে, এবার ধরে নেন আয়েশা সিদ্দিকা সুমাইয়া প্রশ্ন করলো যে মামা তুই যে পিল কিনছিস পিলের শেপ কেমন রে? ও বললো, বোন আর কোষ না, গোল না হলে আমার গলা দিয়ে ঢোকে না। তাহলে কি হবে? রাউন্ড। এবার ধরে নেন মকসেদুল ইসলাম জিজ্ঞেস করলো, মামুর বেটা তুই যে পিল কিনছিস তোর পিলের কালার কেমন? জাহিদ বললো যে পিঙ্ক কালার ছাড়া আমার তলেই না। ওকে, এবার ও মানে অরিজিন। ধরে নেন সাবেনা ইয়াসমিন জিজ্ঞেস করলো, মামা তুই যে পিল কিনছিস সেটা কোন দেশি পিল? ধরে নেন জাহিদ বললো, ইন্ডিয়ান পিল ছাড়া আমার শরীরে শুট করে না। তাহলে কি পিল? ইন্ডিয়ান পিল। ওকে, এবার ধরে নেন আবার এবার সুমাইয়া প্রশ্ন করতেছে, তুই যে পিল কিনছিস পিলটা ম্যাটেরিয়াল কি? হ্যাঁ, কি ম্যাটেরিয়াল? এবার আমাদের জিহাদ বলতেছে, আর কোষ না বোন, আমি যেটা কিনছি পুরো অর্গানিক পিল। এইবার সব কথার শেষ কথা, ঠিক আছে, সব কথার শেষ কথা। ধরে নেন সাবিনা ইয়াসমিন জিজ্ঞেস করলো, ভাই তুই যে পিল কিনছিস তোর এই পিল কেনার পারপাস কি, উদ্দেশ্য কি? তখন জিহাদ বলতেছে, ভাই আর কোষ না,
7 দিন যাবত আমার ঘুম আসে না। আমার এই পিল কেনার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি ঘুমাইতে পারি। স্লিপিং পিলস, বুঝছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করেন তো, আমরা যদি পুরো একটা বাক্য বলতে চাই তাহলে আমরা বলতে পারবো যে জাহিদ বট, এইবার বাকি যা আছে একসাথে লেখেন। জাহিদ বট সাম ইফেক্টিভ স্মল নিউ রাউন্ড পিঙ্ক ইন্ডিয়ান অর্গানিক স্লিপিং পিলস। বুঝতে পারছেন? বোঝা গেছে তো মনি? জিয়াদ হোসেন বুঝছেন? এরা কই গেল, কথা কয় না কেন? জি স্যার। আচ্ছা, বুঝছেন? এখন আপনারা যে কাজটা করতে হবে, আপনি এরকম এই নজাস কম দিয়ে নিজে নিজে কিছু নাউন বানানোর চেষ্টা করবেন। এটাকে কেউ কেউ নজাস কম বলে, কেউ কেউ ডজাস কম বলে। ধরে নেন আমরা এবার কারে দিয়ে উদাহরণ দেবো, আমরা এবার জিহাদ হোসেনকে দিয়ে উদাহরণ দেবো। জিহাদ আমাদেরকে এসে বললো যে ভাই দেখে আসলাম। তা আমরা জিজ্ঞেস করলাম জিহাদ কি দেখছেন? বললো ভাই মহিলা দেখছি। হ্যাঁ, জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, জিহাদ আবার খুশি হয় না। তা আমরা জিজ্ঞেস করলাম ভাই কয়টা মহিলা দেখছেন? জিহাদ বললো বেশি দেখি নাই স্যার, মাত্র 20 জনের দেখছি, 20। আচ্ছা, এবার জিজ্ঞেস করলাম ওনারা অপিনিয়ন দেন মহিলাগুলা কেমন। জিহাদ বললো শিরাম দাদা, অনেক সুন্দর মহিলা, এই যে দেখেন বিউটিফুল। এবার আমরা জিজ্ঞেস করলাম মহিলাগুলার সাইজ কেমন, উনি বললো ভাই সাইজে ওরা অনেক লম্বা। এবার জিজ্ঞেস করলাম মহিলাদের বয়স কেমন, উনি বললো কোচি। কোচির ইংলিশ কি? ইয়াং। চাইলে বলতে পারেন বুড়া। আচ্ছা, এবার জিজ্ঞেস করলাম শেপ কেমন। এখন বলেন, আপনি যদি মহিলা মানুষকে বলেন যে আপা আপনি কি জ্যামিতিক আকৃতির নাকি ত্রিভুজ আকৃতি, আপনার মারিয়ে ফেলাবে না? ঝাড়ু দিয়ে পেটাবে কিন্তু, যে পেটা তুই আমার ত্রিভুজ বললি কি জন্য। আচ্ছা, এবার আসেন কালার কেমন। ধরে নেন জিহাদ বললো পুরা দুধে আলতা, হোয়াইট। এবার জিজ্ঞেস করলাম যে এদের অরিজিন কোন দেশে, উনি বললো আর কোয়েন না ভাই, সব আমেরিকান মহিলা, এই যে আমেরিকান। এবার যদি জিজ্ঞেস করি মহিলারা কি দিয়ে বানাইছে, ম্যাটেরিয়াল জানি না, মহিলা তৈরির উদ্দেশ্য কি জানি না, তাহলে দেখেন আমরা এখানে 3টা বাদ দিলাম, 6টা পাইলাম। তাহলে আমরা বলতে পারি জাহিদ met 20 beautiful tall young white American ladies। তাহলে ভাইরা আমার আশা করি বুঝে ফেলাইছেন। এই যে দেখেন 20 হচ্ছে একটা ডিটারমিনার, অ্যাডজেক্টিভ 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 অ্যাট লাস্ট নাউন। আশা করি বুঝতে পারছেন। ওকে, তার মানে পাশাপাশি একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে, তবে আমরা সাধারণত 2টা বা 3টা লিখে অভ্যস্ত। ইটস রিয়েলি আপ টু ইউ, আপনি কয়টা ব্যবহার করবেন। ওকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে আল্লাহর রহমত ইনশাল্লাহ আমাদের অ্যাডজেক্টিভ শেষ। এবার আসেন আমরা 1 বাই 1 অ্যাডভার্বের দিকে যাব। আমাদের কি ব্রেক দরকার আছে নাকি চালিয়ে যাব? আচ্ছা ঠিক আছে। আপনি পারলে আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আরেকটা তথ্য দেখব, তবে সেটা অ্যাডভার্ব শেখার পরে, আগে না। হ্যাঁ, এবার আমরা অ্যাডভার্বের কাছে আসছি। বলেন তো অ্যাডভার্ব কাকে বলে? আমরা সহজভাবে বলবো যে ওয়ার্ড নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে আপনাদের মনে আছে না ভুলে গেছেন? এ লেখা দেখা যায় ভাই? জি স্যার। আচ্ছা, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করে আরেকটা অ্যাডভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করে প্রেপোজিশনকে, অ্যাডভার্ব মডিফাই করে কনজাংশনকে। আপনার নেটওয়ার্কে প্রবলেম বাবা, সবার কি এরকম হচ্ছে? সবার এরকম হচ্ছে একটু বলেন তো প্লিজ। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম ছিল, অথবা আমাদের এখানে নেটওয়ার্ক ফল করেছিল। আচ্ছা, তাহলে যা যা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলোকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্ব মডিফাই করে না কাকে কাকে?
হ্যাঁ, মাথায় রাখেন, অনেকে বেকুবের মতো একটা কথা বলে যে অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে। তারা জিজ্ঞেস করবেন তুমি ইন্টারজেকশন একটা মডিফাই করে দেখাও, কত পারো। ওকে, আচ্ছা তাহলে আসেন আমরা একটু দেখি। আচ্ছা বলেন তো মডিফাই করার বাংলা অর্থ আমরা কি বলেছিলাম? মডিফাই করা মানে আমরা বলেছিলাম তথ্য দেয়া, তথ্য দেয়া। ওকে, আচ্ছা তাহলে অ্যাডভার্ব কার সম্পর্কে তথ্য দিবে? অ্যাডজেক্টিভ সম্পর্কে। ধরে নেন আমরা বললাম শি ইজ স্মার্ট। স্মার্ট শব্দটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাট্রিবিউটিভ নাকি প্রেডিকেটিভ? পরে থাকলে প্রেডিকেটিভ, আগে থাকলে অ্যাট্রিবিউটিভ। আচ্ছা এটা একটা অ্যাডজেক্টিভ কিনা দেখেন তো। দেখেন আমরা বলতে পারতাম শি ইজ কিউট, সে কিউট বা সে স্মার্ট, বাক্যটা এখানে শেষ করতে পারতাম। আপনি চাচ্ছেন যে ভাই আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু তথ্য চাই। সে স্মার্ট তো বুঝলাম, কেমন স্মার্ট আমরা বলতে পারি কিনা? ভ্যারি স্মার্ট। বলেন তো ভ্যারি শব্দটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? তার মানে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করার ক্ষমতা অ্যাডভার্ব রাখে কি না? আচ্ছা এবার আমরা দেখব কিভাবে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে। ওকে, এবার আমরা একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেন আমরা বললাম যে রূপা সিংস, বাংলাটা বলেন তো ভাই। আচ্ছা কার যেন মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে, একটু মিউট করেন না প্লিজ। আচ্ছা ধরে নেন আমরা বললাম রূপা গান গায়। এই যে দেখেন গান গাওয়া এটা একটা ভার্ব, এখানে বাক্য শেষ করে দিতে পারতাম। আপনি এবার প্রশ্ন করলেন যে ভাই রূপা গান গায় তো বুঝলাম, কিভাবে গান গায়? উত্তরে ধরে নেন আমরা বললাম রূপা সিংস সুইটলি। সুইটলির বাংলা হচ্ছে মিষ্টি করে। রূপা মিষ্টি করে গান গায়, অর্থাৎ রূপার গান এত মিষ্টি যে এলাকাবাসীর সবার ডায়াবেটিস হয়ে গেছে, তাই না? আচ্ছা বলেন তো এই সুইটটা, মিষ্টি মিষ্টি যেটা, এটা কি রূপা মিষ্টি নাকি তার গান গাওয়াটা মিষ্টি? আচ্ছা তাহলে এই যে সুইটলি শব্দটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে ভাইজান? সিংস সম্পর্কে। তার মানে আমরা বলতে পারি কিনা যে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে? আচ্ছা এবার আসেন আমরা একটা বাক্য লিখতেছি। ধরেন আমরা লিখলাম মিম রানস এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, আমি লিখলাম ফার্স্ট। বলেন তো এখানে মিম ফার্স্ট নাকি তার দৌড়ানোটা ফার্স্ট? আমরা কিন্তু এখানে মিমকে ফার্স্ট বলি নাই ভাই। তাহলে দেখেন তো মিম কিভাবে দৌড়ায়? দ্রুত গতিতে দৌড়ায়, তাই না? তাহলে ফার্স্ট শব্দটা এখানে কি বলেন তো? অ্যাডভার্ব। এখন ফার্স্টের মধ্যে পার্থক্য আছে না ভাই, আপনি বলতে পারেন কিনা? ফার্স্ট তো বুঝলাম স্যার, এবার কোন কেমন ফার্স্ট আমরা উত্তরে বলতে পারি কিনা? ভ্যারি ফাস্ট। তাহলে বলেন তো ভ্যারি শব্দটা এই বাক্যে কার সম্পর্কে তথ্য দিচ্ছে? তার মানে দেখেন তো তাহলে ভাই একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে কি করে না? আচ্ছা তাহলে আমরা কিন্তু অনেকগুলো তথ্য পেয়ে গেলাম যে কিভাবে একটা অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব মডিফাই করে, কিভাবে ভার্বকে করে, কিভাবে অ্যাডভার্বকে করে। এখন আমরা দেখব একটা অ্যাডভার্ব কিভাবে একটা প্রেপোজিশনকে মডিফাই করে। ধরে নেন আমি বললাম দা লেডি ইজ আন্ডার দ্য ট্রি। বাংলা কি ভাই? মহিলাটা গাছের নিচে। আচ্ছা
আন্ডার একটা কি জানো? Preposition. আচ্ছা, আন্ডার হলো একটা প্রেপোজিশন। ধরে না এটা বাংলা কি? গাছের নিচে। ধরে নেন জোবায়েদ ভাই, আমি বললাম যে ভাই ওই যে গাছের নিচে একজন মহিলা আছে, এই যে আমি আপনার একটা বাক্স দিলাম বা এই যে একটা রিমোট কন্ট্রোল দিলাম, আপনি রিমোটটা নিয়ে গিয়ে ওই আপুরে দেন। বিপদে পড়ছে জোবায়েদ ভাই, উনি গিয়ে দেখলো গাছের নিচে একটা না 5টা মহিলা। তাহলে রিমোট কয়টা? একটা। দিবে কয়জন রে? 5জন রে একটা দেয়া সম্ভব? সম্ভব না। তখন এই লোকটা আমার আইসা জিজ্ঞেস করতেছে যে ভাই গাছের নিচে তো মহিলা একজন না, কয়েকজন মহিলা আছে, তাইলে আমি কোন মহিলাটাকে দিব? আমি তখন যদি বলি যে দ্য লেডি ইজ এক্স্যাক্টলি আন্ডার দ্য ট্রি। আগে ছিল মহিলাটা গাছের নিচে, এখন বাংলাটা কি হলো ভাই? মহিলাটা গাছের আশেপাশের দিক থেকে নিচে নাকি ঠিক নিচে? ঠিক নেই। তাহলে দেখেন তো এক্স্যাক্টলি শব্দটা কার উপরে জোর দিচ্ছে দাদা? তার মানে বুঝছেন তো, একটা অ্যাডভার্ব একটা প্রেপোজিশনকেও মডিফাই করতে পারে। একটু কষ্ট করে একটা স্ক্রিনশট দিয়ে নেন। জি স্যার, দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব কিভাবে একটা অ্যাডভার্ব একটা কনজাংশনকে মডিফাই করে। ধরেন আমরা লিখলাম রানা মিসড দ্য ক্লাস, হি ওয়াজ সিক। দেখেন তো এখানে কয়টা বাক্য আছে? 2টা আছে না? একটা হচ্ছে রানা মিসড দ্য ক্লাস, আর একটা হচ্ছে কি ভাই? রানা ওয়াজ সিক বা হি ওয়াজ সিক। এই দুটো বাক্যকে আমরা কি দিয়ে যুক্ত করতে পারি? আচ্ছা, এন্ড দ্বারা যুক্ত করা যায়। ভাই দেখেন তো বিকজ দেওয়া যায় না? আমরা জানি কনজাংশনের কাজ হচ্ছে দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, দুটো সেন্টেন্স, দুটো ক্লজকে যুক্ত করা। তাহলে দেখেন তো এখানে বিকজ পুরো বাক্য, আলাদা বাক্য দুটোকে একটা বানাইছে কিনা, যুক্ত করছে কিনা? করেছে। তাহলে এটার নাম কি? কনজাংশন। ধরেন আমি বললাম রানা ক্লাসটা মিস করেছিল কারণ সে অসুস্থ ছিল, কিন্তু জাহিদ ভাই মানতেছে না। উনি বলতেছে না ভাই, কারণ সে বান্ধবী নিয়ে নিউ মার্কেটে গেছিল। আমি বললাম না, কারণ সে অসুস্থ ছিল, কিন্তু জাহিদ ভাই বলতেছে না, কারণ সে বান্ধবী নিয়ে নিউ মার্কেটে গেছিল। তখন আমি একটু জোর দিয়ে বললাম, দেখেন তো, যে রানা মিস দ্য ক্লাস অনলি বিকজ। এর আগে বিকজের বাংলা কি ছিল? কারণ। এখন বিকজের বাংলা কি হলো? একমাত্র কারণ। তাহলে দেখেন তো অনলি শব্দটা বিকজের উপরে জোর দিছে কিনা ভাই? দিয়েছে। তাহলে এটা একটা অ্যাডভার্ব। তাহলে দেখছেন অ্যাডভার্ব একটা কনজাংশনকেও মডিফাই করতে পারে। একটা স্ক্রিনশট দিয়ে নেন প্লিজ। জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখব কিভাবে একটা পুরো বাক্যকে বা পুরো সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করে বা করতে পারে। আসেন তাহলে সেটাই দেখবো আমরা এখন। ধরেন আমি একটা বাক্য লিখলাম, হি ইজ অনেস্ট। বাংলা বলেন তো এই বাক্যটা? সে সৎ। আচ্ছা, ধরে নেন আমার কাছে আপনি তথ্য নিতে আসলেন, বললেন যে ভাই লোকটা কেমন? আমি বললাম সে সৎ, কিন্তু এমন নির্জীব ভাবে বললাম আপনি টেনশনে পড়ে গেলেন যে লোকটা কি আসলেই সৎ নাকি লোকটার মধ্যে ঘাপলা আছে। এখন দেখেন হি ইজ অনেস্ট, এটা একটা সেন্টেন্স কিনা তাই বলেন? ডেফিনেটলি সেন্টেন্স। এবার আপনি তার সততা নিয়ে একটু সন্দেহে আছেন, কিন্তু দেখেন তো এই পুরো সেন্টেন্সটার সামনে আমি যদি এই শব্দটা ব্যবহার করতাম, আনডাউটেডলি হি ইজ অনেস্ট, নির্দ্বিধায়, বিনা সন্দেহে, সন্দেহাতীত ভাবে সে সৎ। তাহলে পুরো সেন্টেন্সটার উপরে এটা একটা প্রেসার দিচ্ছে কিনা, তার সততা নিয়ে আমরা একটু জোর দিচ্ছি কিনা বাবা?
বুঝতেছেন তো ভাই? তার মানে দেখেন পুরো বাক্যের ভাব চেঞ্জ করে দিচ্ছে। তার মানে অ্যাডভার্ব এমন এক জিনিস, সে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এন্ড ইভেন পুরো একটা বাক্যকে মডিফাই করতে পারে। আশা করি বুঝে ফেলছেন। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ নির্দ্বিধায় আমারে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনারা চুপসে গেলেন, একটু কথা বলেন না ভাই। রেডমি 10C কে? রেডমি 10C? এখানে অ্যাডজেক্টিভ তাহলে কোনটা হবে? এখানে কোনটা? এখানে অ্যাডজেক্টিভ নাই। আনডাউটেডলি এটা অ্যাডভার্ব, অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেকটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা যদি অনেস্টের উপর জোর দিতাম তাহলে লিখতাম হি ইজ ভেরি অনেস্ট। আমরা পুরো বাক্যটার উপর জোর দিচ্ছি যে নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ বা হি ইজ অনেস্ট। ওকে ভাই? আচ্ছা, এইবার আসেন, এবার যারা খাতায় লিখতেছেন তারা যেই কাজটা করবেন, আমরা সাধারণত খাতায় লিখলে কি করি? এভাবে লিখি, তাই না? এই যে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এভাবে লেখেন না? আচ্ছা, যেই কাজটা করবেন, খাতায় যারা লিখতেছেন তারা খাতাটাকে এভাবে শোয়ায় দেন। ওকে, এটাকে পোর্ট্রেট বলা হয়। আপনি এটাকে ল্যান্ডস্কেপ করে নেন। ওকে, ল্যান্ডস্কেপ করে নেন। আমরা এখন দেখব টাইপস অফ অ্যাডভার্ব। কেউ কেউ এটাকে বলে টাইপস অফ সিম্পল অ্যাডভার্ব। আচ্ছা, খুব গভীর মনোযোগ সহকারে দেখেন, এটা মারাত্মক কাজে আসবে ইনশাল্লাহ। এখান থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। দেখেন, অ্যাডভার্ব গুলোকে আমরা 7 ভাগে ভাগ করব। প্রথমটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আপনি যখনই কোনো ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করবেন, উত্তরে অ্যাডভার্ব অফ টাইম পাবেন। 2 নাম্বার অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যখন কোনো ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করবেন, উত্তরে আপনি অ্যাডভার্ব অফ প্লেস পাবেন। 3 নাম্বার অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি যখন কোনো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করবেন, উত্তরে অ্যাডভার্ব অফ ম্যানার পাবেন। 4 অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আপনি যখন কোনো ভার্বকে কতবার, কতক্ষণ পর্যন্ত বা কতক্ষণ পর পর বা কতক্ষণ ধরে বা কতক্ষণ যাবত দিয়ে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরে যা পাবেন সেটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। 5 অ্যাডভার্ব অফ রিজন। আপনি যখন কোনো ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করবেন, উত্তরে আপনি অ্যাডভার্ব অফ রিজন পাবেন। 6 অ্যাডভার্ব অফ ডিগ্রি। আপনি যখন কোনো ভার্বকে কতটুকু বা কি পরিমাণ দ্বারা প্রশ্ন করবেন, উত্তরে অ্যাডভার্ব অফ ডিগ্রি পাবেন। 7 অ্যাডভার্ব অফ অর্ডার। আপনি যখন কোনো ভার্বকে কততম দিয়ে প্রশ্ন করবেন, অর্থাৎ যদি ধারা বা ক্রম জানা যায় তাহলে সেই ভার্বটাকে বলা হয় অ্যাডভার্ব অফ অর্ডার। এটা একটু তুলে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। দিয়েছেন ভাই? স্ক্রিনশট ডান? জি স্যার, ডান। আচ্ছা, তাহলে এই যে দেখেন কতবার, কতক্ষণ ধরে, কতক্ষণ পর পর, কতক্ষণ পর্যন্ত। আমি এতখানি লেখা রাখতে পারলাম না, এটা মুছে দিলাম। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরে আমরা যা পাবো
সেটা হয় অ্যাডভার্ব হবে, নয়তো অ্যাডভার্ব ফ্রেজ হবে। আমরা আজকে ফ্রেজও শিখে ফেলতেছি। ফ্রেজ থেকে মোটামুটি বিসিএস এ প্রশ্ন আসে, 28-এ আসছে, 40-এ আসছে, হ্যাঁ, এর আগে পর তো আরো আসছে। আচ্ছা, মাথায় রাখবেন এই প্রশ্নের উত্তরে আপনি হয় অ্যাডভার্ব পাবেন, নয়তো অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বাল ফ্রেজ পাবেন। এই প্রশ্নগুলোর উত্তরে আপনি যদি সিঙ্গেল ওয়ার্ড পান, মানে এই প্রশ্নগুলোর উত্তরে যদি একটা মাত্র শব্দ পাওয়া যায়, যেমন আপনি জিজ্ঞেস করলেন কখন, আমি বললাম গতকাল, কোথায়, আমি বললাম এখানে, কিভাবে, আমি বললাম গোপনে, এই একটা করে যদি শব্দ পাওয়া যায় তাহলে সেটা অ্যাডভার্ব হবে। আর যদি একাধিক ওয়ার্ড পাওয়া যায়, মাল্টিপল ওয়ার্ড, তখন সেটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলা হয়। তুলে নিন প্লিজ। ডান ভাই, ডান। জি স্যার। আচ্ছা আচ্ছা, বলুন স্যার। আমি ব্যাখ্যা দিব, সমস্যা নাই, তুলে নেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। জি স্যার, নিয়েছি। আচ্ছা, এবার আমি এটাকে একটু ছোট করব ভাই, এটা এমনিতেই ছোট হয়ে আছে, কিন্তু কিছু করার নাই, আসলে বোর্ডে তো লেখা নাহলে দেখতে পাবেন না। এবার ধরেন আমি একটা বাক্য লিখে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে শি ইনভাইটেড আস। দেখেন তো একটা সেন্টেন্স হয়েছে কিনা, সে আমাদেরকে ইনভাইট করেছিল বা দাওয়াত দিয়েছিল। এই যে দেখেন, শি হলো সাবজেক্ট, ইনভাইটেড হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। এবার আমরা যেই কাজটা করতে পারি, কিছু অ্যাডভার্ব নিতে পারি এখান থেকে। আর আপনি প্রশ্ন করতে পারেন যে সুমন ভাই, সে আমাদেরকে ইনভাইট করেছিল, খুব ভালো কথা, সে আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কখন দিয়েছিল? উত্তর আমি বললাম ইয়েস্টারডে। বলেন তো কয়টা শব্দ আছে এখানে? একটা। তাহলে এটা হলো একটা অ্যাডভার্ব। আর আপনি যদি বলেন শি ইনভাইটেড আস 2 days ago, এবার দেখেন তো বাবা, কখন প্রশ্নের উত্তরে আপনি কি একটা ওয়ার্ড পাইছেন? পান নাই, একের অধিক ওয়ার্ড পেয়েছেন। এটার নামই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আপনি প্রশ্ন করলেন যে সে আপনাদেরকে দাওয়াত দিয়েছিল, খুব ভালো কথা, কোথায় দাওয়াত দিয়েছিল? উত্তরে আমি বললাম হেয়ার, এইখানে, অথবা দেয়ার, সেইখানে। এই যে দেখেন, একটা করে শব্দ পাওয়া যাচ্ছে, হেয়ার মানে এইখানে, দেয়ার মানে সেইখানে। তাহলে একটা শব্দ হলে এটাকে বলা হয় অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বলি অ্যাট হার নিউ অফিস, কোথায় দাওয়াত দিয়েছিল? তার নতুন অফিসে। একটা শব্দ না, একটা না, একাধিক। তাহলে এটার নাম কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই, সে দাওয়াত দিছে, বুঝলাম, সে আপনাদেরকে কিভাবে দাওয়াত দিল? এবার আমরা উত্তরে বলতে পারি কর্ডিয়ালি। কর্ডিয়ালি মানে কি ভাই? আন্তরিকতার সাথে, অথবা ইন আ সুইট ভয়েস, মিষ্টি স্বরে দাওয়াত দিল। তাহলে কর্ডিয়ালি একটা ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু ইন আ সুইট ভয়েস একাধিক ওয়ার্ড, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এ বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করলেন, ধরে নেন যে সুমন ভাই, বুঝলাম, সে কখন দিছে, কোথায় দিছে, কিভাবে দিছে, সবই বুঝছি, এবার একটু কম দেখি সুমন ভাই, সে আপনারে কতবার দাওয়াত দিয়েছিল? উত্তর আমি বলতে পারি ওয়ান্স, একবার। যদি বলি দুইবার তাহলে টোয়াইস, যদি বলি তিনবার তাহলে থ্রাইস, যদি বলি চারবার তাহলে হবে 4 টাইমস। একবার ওয়ান্স, দুইবার টোয়াইস, তিনবার থ্রাইস, এরপরে যতবার তত টাইমস। তাহলে ওয়ান্স এবং টোয়াইস কয়টা করে শব্দ? ওয়ান্স, টোয়াইস, থ্রাইস একটা অ্যাডভার্ব, 4 টাইমস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার আপনি সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্নটা করলেন যে ভাই, এই যে মেয়েটা আমাকে দাওয়াত দিল, কোন তো ভাই, কেন দাওয়াত দিল? হ্যাঁ, ওর কি লাভ, কেন দাওয়াত দিল? হ্যাঁ, দেখেন, কেন প্রশ্নের উত্তরে কখনোই একটা শব্দ দিয়ে উত্তর দেওয়া যাবে না, একাধিক শব্দ লাগবে। তাহলে আমরা বলতে পারি কিনা টু জয়েন হার
বার্থডে পার্টি। হয়েছে দেখেন তো, স্যার বিডিপি দ্বারা কি বোঝাচ্ছে? বার্থডে পার্টি। আচ্ছা, জি স্যার, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার আসেন তো, বলেন তো কখন প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়? টাইম। কোথায় প্রশ্নের Time. উত্তরে? প্লেস। কিভাবে প্রশ্নের উত্তরে? ম্যানার। কতবার? ফ্রিকোয়েন্সি। কেন? রিজন। তাহলে বলেন তো একটা ভার্বের জন্য আমরা কয়টা অ্যাডভার্ব পেলাম? অনেকগুলা। 5টা। অনেকগুলা না, 5টা। এখন প্রশ্ন হচ্ছে একটা সেন্টেন্সে কি একসাথে 5টা অ্যাডভার্ব লেখা যায়? যায়। একটা সেন্টেন্সে সর্বোচ্চ আপনি 5টা অ্যাডভার্ব লিখতে পারবেন। যদি 5টা লেখেন তাহলে তাদের সিকুয়েলটা হবে এরকম। কেমন হবে? এম পি এফ টি আর। কেমন হবে? এম পি এফ টি আর। সবার আগে ম্যানার, তারপরে প্লেস, তারপরে ফ্রিকোয়েন্সি, দেন টাইম, শেষমেশ রিজন। মনে আছে ডজাস কম লিখছিলাম না? জুবাইদ ভাই, মকসেদ ভাই, এই আয়শা সিদ্দিকা, সুমাইয়া, মনে আছে বাবা? আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম যে একসাথে 9টা অ্যাডজেক্টিভ লেখা যায়, তাহলে একসাথে কয়টা অ্যাডভার্ব লেখা যায়? 5টা। যদি প্রথমে কাউকে লিখতে চান সেটা কি হবে আম্মাজান? ম্যানার হবে। আচ্ছা, আমরা একটা অন্য কালার নিলাম জাস্ট বোঝার জন্য আর কি। তাহলে ইয়েস্টারডেটা একটা কি জানো? অ্যাডভার্ব। হিয়ার একটা কি? অ্যাডভার্ব। কর্ডিয়ালি একটা কি? অ্যাডভার্ব। আমরা এখান থেকে দিলাম টয়েস, অ্যাডভার্ব। আর এখান থেকে তো পুরোটাই নিতে হবে। বলেন তো এই সেন্টেন্সটা আমরা যদি সাজায় লিখি, হ্যাঁ, ম্যানারটা আগে। তাহলে কি হবে? শি ইনভাইটেড আস কর্ডিয়ালি। বুঝতেছেন তো? তারপরে প্লেস, হিয়ার, তারপরে ফ্রিকোয়েন্সি, টুয়াইস, এরপরে টাইম, ইয়েস্টারডে, শেষমেশ রিজন টু জয়েন হার বার্থডে পার্টি। বুঝছেন না বুঝেন নাই তাড়াতাড়ি কন। জি স্যার, বুঝছি। এবার বাক্যটা লিখে নেন, পুরো বাক্যটা। বা এই সরি, এখন লেখার সময় নাই, একটা স্ক্রিনশট দেন প্লিজ। হ্যাঁ বলেন। বুঝি নাই, আবার বলেন, আপনার প্রশ্নই বুঝি নাই আমি। এই পাঁচটা আছে, আপনি এম বি এফ বি আর এই পাঁচটা যদি একটা বাক্যে যদি থাকে তখন কি আমরা অ্যাডভার্ব অফ ফ্রেজ বলবো? না না, 5টা তো এক জিনিস না, আপনি একসাথে কেন বলবেন? একটা টাইম বোঝায়, একটা ম্যানার বোঝায়, একটা প্লেস বোঝায়। অ্যাডভার্ব ফ্রেজ হবে কখন প্রশ্নের উত্তরে যদি আপনি একসাথে 4টা 5টা ওয়ার্ড পান। আপনি কখন একটা আলাদা শব্দ, কোথায় একটা আলাদা শব্দ, দুটো শব্দ তো এক করা যাবে না। প্রশ্ন উত্তর পাইছেন ভাই? না না না, একসাথে থাকলে আপনার কিন্তু পুরোটা নিচে আন্ডারলাইন করে দিবে না। কারণ কখন প্রশ্নের উত্তর আর কোথায় প্রশ্নের উত্তর কি এক হবে আপনি বলেন ভাই? হবে না তো, দুটো প্রশ্নই তো আলাদা। এখন ধরে নেন আপনাকে 2টা প্রশ্ন করছে, উত্তর তো আপনি একটা দিবেন না। আর আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি উত্তর তো 2টা দিবেন না, এই আর কি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে যদি ভাই অ্যাট হার নিউ অফিস এতটুকু নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে কি বলবো? তাহলে অ্যাডভার্ব ফ্রেজ বলবেন। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি আপনাদেরকে একটা বাংলা বাক্য দিচ্ছি, এটা আপনারা সাজায় লিখবেন। তাহলে আপনাদেরকে আরেকবার মনে করাই দেন, এটার নাম কি? এম পি এফ টি আর। এমটা মাথায় রাখবেন, সাধারণত সিঙ্গেল ওয়ার্ড হলে
হলে মূল ভার্বের পূর্বে লিখা যায়। লিখতে হবে এরকম না, কিন্তু লেখা যায়। মাথায় রাখবেন অ্যাডভার্ব অফ ম্যানার হিসাবে হার্ড শব্দটা ছাড়া সবগুলো ম্যানারকে আমরা মূল ভার্বের সামনে আনতে পারবো। ওকে, মনোযোগ সহকারে দেখেন কিন্তু। তাহলে দেখেন তো এই কর্ডিয়ালি শব্দটা আমরা ইনভাইটের আগে আনতে পারি কিনা। শি কর্ডিয়ালি ইনভাইটেড আস। বুঝতেছেন তো? আপনারা কথা বলেন না ভাই, এটা খুব বিপজ্জনক একটা বিষয়। আচ্ছা, তাহলে কর্ডিয়ালি দেখেন, কর্ডিয়ালি শব্দটাকে আপনি চাইলে মূল ভার্বের আগে নিতে পারবেন, কিন্তু ইন আ সুইট ভয়েসটাকে নিতে পারবেন না। কারণ আমি আগেই বলেছি, যেখানে বলে দিয়েছি যে ম্যানারটা সাধারণত সিঙ্গেল ওয়ার্ড যদি হয় তাহলে আপনি এটাকে মূল ভার্বের পূর্বে লিখতে পারবেন, তবে হার্ড শব্দটা ছাড়া। এবার আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাংলায় অনুবাদ করবেন। ভালো আছেন ভাই? বাক্যটা হচ্ছে, আমার ছোট মামা সংসারের মঙ্গলের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত জাপানে কঠোরভাবে, এই ভাবে শব্দটা না বললেও চলে, হ্যাঁ আমি এটাকে এই যে এভাবে লিখে দিলাম, কঠোরভাবে কাজ করেছেন। এই কে বলতে পারবেন এখানে কয়টা অ্যাডভার্ব আছে? কে বলতে পারবেন? একজনও নাই, দ্রুত বলেন থাকলে। বা অ্যাডভার্ব ফ্রেজ কয়টা আছে দেখেন। হায় হায় ভাই, আপনার পোলাপাইন তো কথা কয় না। আমার ছোট মামা, এই যে দেখেন, আপনি যদি প্রশ্ন করেন যে দাদা কেন কেন কাজ করেছেন? সংসারের মঙ্গলের জন্য। তাহলে এটা কি রে মনি? রিজন। এবার আপনি প্রশ্ন করতে পারেন কতক্ষণ পর্যন্ত কাজ করেছেন? এটা ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। এখন কোশ্চেন করতে পারেন যে দাদা কোথায় পরিশ্রম করেছেন? প্লেস। এবার প্রশ্ন করতে পারেন যে ভাই সবই তো বুঝলাম, কিভাবে পরিশ্রম করছে? ম্যানার। তাহলে এই বাক্যটার অনুবাদ যেভাবে খুশি সেভাবে করবেন, নাকি সিরিয়াল মেনটেন করে করতে হবে? তাহলে আমরা এখানে কি পাই নাই বলেন তো? টাইম পাই নাই, ভুলে যাচ্ছেন। তাহলে টাইমটারে বাদ দিয়ে যা যা থাকে মিলাই দেন। কি হবে তাহলে? এবার MPFR, বুঝছেন? যদি ম্যানার না থাকতো PFTR, হ্যাঁ যদি এফ না থাকতো MPTR, যদি FRR না থাকতো তাহলে কি হতো? MPT, যদি MRT না থাকতো MFR। যে কোনো ওয়েতে থাকতে পারে। এটা দিয়ে আপনাদের এভাবে বাক্য আসতে পারে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। এরপর ধরেন এই বাক্যটাই 4টা ট্রান্সলেশন দিত, কিন্তু এলোমেলো ভাবে। তাহলে আমাদেরকে আগে দিতে হবে ম্যানার, তারপরে প্লেস, তারপরে ফ্রিকোয়েন্সি, শেষমেশ রিজন। এই বাক্যে যেহেতু টাইম নাই, এটা আপনারা করে রাখবেন। এবার আসেন, আমি একটা বাক্য লিখব, আপনারা বলবেন এই বাক্যটাতে কোনটা কোন পার্টস অফ স্পিচ। The little boy loves me little. হ্যাঁ, আপনারা এই দুটো লিটলের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করেন। এই তো, ধন্যবাদ। এই যে দেখেন, এটা একটা নাউন। আপনি প্রশ্ন করেন কেমন বয়? লিটল বয়, অ্যাডজেক্টিভ, নাউন সম্পর্কে তথ্য দিছে। এবার লাভস মানে ভালোবাসা। আরে মেয়ে কি করলেন দাদা, আপনি এটা একটা কাজ করলেন।
প্রশ্ন করেন যে ছোট বাচ্চাটা ভালোবাসে, কতটুকু ভালোবাসে? অল্প একটু ভালোবাসে। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ভুলে গেলেন? বুঝতে পারতেছেন তো বিষয়টা ভাই? জি স্যার। তাহলে এই সেন্টেন্সে দেখেন লিটল আছে দুইবার, দুইবারই কি অ্যাডজেক্টিভ হয়েছে? হয় নাই। দুইবারই কি অ্যাডভার্ব হয়েছে? না স্যার। তাও হয় নাই। তাহলে আমরা কেমনে বুঝলাম? আমরা দেখলাম মূলত কাকে মডিফাই করছে সেটা দেখে, তাই তো? জাহিদ ভাই, আপনার বাসায় মনে হয় মুরগি না মোরগ আছে ভাই, খুব সুন্দর ডাকতেছে। আমরা এই যে চলে আসতেছি কয়দিন পরে। তুহিন ভাই রেডি হন, আজকে ইফতারের পরে মোরগ পোলাও হবে জাহিদ ভাইয়ের বাসায়। স্যার মোরগ ডাকতেছে, এটা কি দর্জিও কাজ করতেছে? আচ্ছা, এতটুকু বোঝা গেছে তো বাবা। এইবার আমাদেরকে সাবিনা ইয়াসমিন দুটো প্রশ্ন দিব, উত্তর বলবেন। সাবিনা ইয়াসমিন আছেন? দেখছেন সাবিনা ইয়াসমিন নাই, গেছে গা। 3। আচ্ছা, কে পারবেন জাস্ট বলেন, আমি তাকে যে কোনো একজনের প্রশ্ন করব। একটা হচ্ছে শি ইজ হার্ড, আর একটা হচ্ছে শি স্টার ইজ হার্ড। ওয়াসিকুর রহমান বলতে পারবেন? বলবো? হ্যাঁ বলেন। Adverb? হ্যাঁ, কোনটা অ্যাডভার্ব? খালি অ্যাডভার্ব বললে হবে? আপনি দেখাই দিয়ে বলবেন ভাই ওই যে দেখছেন বউ, আরে কার বউ এটা তো বলতে হবে, বাপের বউ, মায়ের বউ, আপনার বউ। খালি বলতেছেন অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ এটা বলতে হবে না? প্রথমটা কি বলেন? প্রথম, আরে হার্ডটা কি? এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে আমি শাহরুখ খান। আমি যেমন শাহরুখ খান হওয়া সম্ভব না, তাহলে এটারও অ্যাডভার্ব হওয়া সম্ভব না বাবা গো। এ দেখেন শি ইজ হার্ড, শি হচ্ছে একটা মেয়ে। এই মেয়েটা কেমন নিষ্ঠুর, মায়া দয়া নাই, কঠোর। তাহলে যেটা প্রোনাউন সম্পর্কে উত্তর দেয়, তথ্য দেয়, সেটা অ্যাডজেক্টিভ। আর এখানে দেখেন তো শি স্টাডিজ হার্ড, এখানে কি মেয়েটা হার্ড নাকি সে পড়াশোনা করে হার্ড? পড়াশোনা করে হার্ড। তাহলে এটা কি বাবা? অ্যাডভার্ব। দেখেন দুইটাই কিন্তু ফুল স্টপের আগে লাস্ট ওয়ার্ড, কিন্তু দুটো কি এক জিনিস? এক জিনিস না। এইটাই আপনারা বুঝতে হবে যে মূলত সেন্টেন্সে সে কি কাজ করছে। আগে থেকে ভার্ব আছে। কি ভার্ব আছে? হ্যাঁ হ্যাঁ, ইজ বি ভার্ব বলেন, তারপরে এরপরে হার্ডটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব আমার? ভাই আমি বুঝতে না, অ্যাডভার্ব কেন হবে? মানে আপনার কি ধারণা যে বি ভার্বের পরে? একটু বলেন তো, আমি একটু শুনি। দেখেন আমি নাম নাই বলি আর কি, একটা কোচিং সেন্টার এক সময় ক্লাস নিতাম, তাদের লেকচার শিটে এরকম লেখা আছে, কি লেখা জানেন? লেখছে বি ভার্ব এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়। ক্যারিয়ারও লেখা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খেয়াল করি নাই। কারেকশনের দায়িত্ব আমার উপরে পড়ছে, আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ, আজকে ঠিক করে দেবো। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কথা। বি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে তিনটা জিনিস হতে পারে। ফার্স্ট ওয়ান নাউন হইতে পারে, সেকেন্ড ওয়ান অ্যাডজেক্টিভ হতে পারে, লাস্ট ওয়ান অ্যাডভার্ব হইতে পারে। যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন তাহলে এটা নাউন হবে, যদি কেমন প্রশ্নের উত্তরে পান তাহলে অ্যাডজেক্টিভ হবে, আর যদি কোথায় প্রশ্নের উত্তরে পান তাহলে অ্যাডভার্ব হবে। এবার ধরেন আমি একটা বাক্য লিখতেছি, উই আর স্টুডেন্টস। বলেন স্টুডেন্টস অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? সে অ্যাডজেক্টিভ। মাইরেই ফেলাবো, এটা একটা নাউন। এ কি মানুষ রে নাকি ফেরেশতা? এটা কি বললেন আপনি? এ দেখেন, ধরেন আমি বললাম উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। আপনি প্রশ্ন করলেন আপনারা কি, আপনি প্রশ্ন করলেন যে ভাই আপনারা কেমন, আর আপনি প্রশ্ন করলেন যে ভাই আপনারা কোথায়। দেখেন কি প্রশ্নের উত্তরে সবসময় কি পাওয়া যায়? পরিচয় পাওয়া যায়। কেমন প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়? দোষ, গুণ, অবস্থা। কোথায় প্রশ্নের উত্তরে কি জানা যায়? অবস্থান। তাহলে এখন আপনারাই আমারে বলেন, আমরা ছাত্রছাত্রী, এইটা কোন প্রশ্নের উত্তর?
পরিচয় দিছে কিনা? তাহলে নাউন। এবার আমি যদি বলি উই আর, আর এর বাংলা বলেন। আর হয় না হই? হই। আচ্ছা এবার দেখেন বাস কেমনে খাওয়া লাগে। হ্যাঁ, উই আর হিয়ার মানে আমরা এখানে হই, মানে আমাদের হওয়ার জায়গা নাই, এখানে এসে হওয়া লাগবে। আমরা এখানে হই নাকি আমরা এখানে আসি? আপনি যদি বলেন আমরা এখানে হই, তার মানে আপনি এখানে মাঝে মাঝেই হন। এতবার হইলে আপনিও মরে যাবেন, আপনার মা মরে যাবে, আব্বা মরে যাবে, সবচেয়ে বেশি মরবেন আপনি। আমি যদি বলি আই মিন ঢাকা, মানে আমি ঢাকাতে হই নাকি আমি ঢাকাতে আসি? উই আর হিয়ার আমরা এখানে হই নাকি আমরা এখানে আসি? তাহলে আবার আপনি প্রশ্ন করেন যে ভাই আপনারা, আপনারা কি, আপনারা কেমন, আপনারা কোথায়, এটা কিটা, কোথায় কিনা? তাহলে অ্যাডভার্ব। আচ্ছা এবার খেয়াল করেন, এটা কি ভার্ব? বি ভার্ব। এটা কি ভার্ব? তাহলে নাউন আর অ্যাডভার্ব পাইছেন। জয় বাংলা। আসেন সামনের দিকে আগাই আমরা। যদি বলি উই আর অনেস্ট, দেখেন তো আমরা কি, আমরা জানি না আমরা মাস্টার নাকি টিচার নাকি স্টুডেন্ট, আমরা জানি না আমরা কি, কিন্তু দেখেন তো আমরা কেমন সেটা কি এবার জানা গেছে কিনা, আমাদের গুণ পাওয়া গেছে। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। আমরা কোথায় সেটা আমরা এখানে পাই নাই। তাহলে মাথায় রেখেন যে বি ভার্বের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। হুদাই লাফালাফি করলে হবে না যে অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডভার্ব হয়, তিনটার যে কোনো একটা হইতে পারে। আর কার কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার আমাদের সমস্যা হলো আমরা বাংলা করতে পারতেছি না, এই জন্য করে ভাই মানে এগুলো তো একদম বাচ্চাদের বাক্য ভাই, আর বাচ্চার মায়ের বাক্য আসলে, বাপের বাক্য আসলে তো পরে ঠান্ডা হয়ে যাবেন। এগুলো তো বাচ্চাদের বাক্য। একটা জোকস মনে পড়লো, কিন্তু বড়দের জোকস আর রমজান মাস অ্যাডাল্ট জোকস, তাই বললাম না। হ্যাঁ ঈদের পরে এই জোকসটা বলবো, ঠিক আছে? তাহলে বাবা এই যে দেখেন বিভার বিভার বিভার, একটা ওয়ার্ড একটা ওয়ার্ড একটা ওয়ার্ড, নাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে আপনারা সোজা কথা কি জানেন, বাক্যের অর্থ বুঝতে হবে। যদি অর্থই না বোঝেন তাহলে কেমনে হবে? হবে না তো। এই যে এখানে একটা ওয়ার্ড দেখে ভাবছিলেন ও অ্যাডভার্ব নাকি, এই যে দেখেন শি ইজ হার্ড, সে কঠোর। আপনি যদি প্রশ্ন করেন যে ভাই সে কেমন, এই যে কেমন প্রশ্ন, সে নির্দয়। আর এখানে আপনার প্রশ্ন করার সুযোগই নেই, কারণ এটা বিভার্ব না। এ দেখেন শি স্টাডিজ, সে পড়াশোনা করে। আপনি প্রশ্ন করেন তো ভার্বটাকে কিভাবে পড়ে? কঠোর ভাবে। ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। ওকে, আচ্ছা আমরা এবার লাস্ট একটা জায়গায় যাব, লাস্ট আলোচনা। দেখি আপনাদের মনে আছে কিনা, না ভুলে গেলেন। আগেই বলছি প্রথম প্রেম ভোলা যায় না, ভুলে যায় না। হ্যাঁ আচ্ছা এইটা কি মনে আছে আপনাদের? আমি বলেছিলাম দাদা, না ভুলে গেছেন? যদি এন্ড থাকে অ্যাডজেক্টিভ, এন্ডস থাকলে নাউন, এন্ড থাকলে অ্যাডজেক্টিভ, এন্ডস থাকলে নাউন। যেমন ইম্পর্ট্যান্ট নাউন বানান ইম্পর্টেন্স, কনফিডেন্ট কনফিডেন্স। মনে আছে তো? মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা আপনারা কেমন জানি আচরণ করতেছেন, আমার তো ভয় লাগতেছে। মাথায় রাখবেন। আচ্ছা বলেন তো গুড, এটা একটা কি জানো? গুড যদি নাউন হয় তাহলে তুহিন ভাই হচ্ছে আমির খান, অ্যাডজেক্টিভ। আচ্ছা বলেন তো এই গুডটাকে আমরা যদি মডিফাই করতে চাই তাহলে একটা অ্যাডভার্ব নিতে হবে না? এই অ্যাডভার্বটা কোথায় লিখবো, সামনে না পেছনে? আপনি কি লিখবেন? আপনি কি এভাবে বলবেন ভেরি গুড নাকি গুড ভেরি, কোনটা হবে? গুড ভেরি বলা যাবে না? যাবে, বলা যাবে কিন্তু ভুল হবে এই আর কি, তাই তো? আচ্ছা এবার মাথায় রেখেন, সাধারণত যেটা হয়, সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কি ভাই এরকম হচ্ছে কেন? সব তো মুছে যাচ্ছে ভাই। সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অ্যাডভার্বটা কোথায় আসে? অ্যাডজেক্টিভের সামনে আসে, তাই তো? একটা অ্যাডভার্ব আছে, সেটা জন্মের খাটাস। হ্যাঁ হ্যাঁ ভাই, না না আমি মুসলাম, এটা এর আগে ডাবলিং হচ্ছিল। দেখেন এনাফ শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, সব ভাই বোনদেরকে বলতেছি।
এটা দিয়ে চাকরির পরীক্ষায় কমপক্ষে মানে 20 বার প্রশ্ন আসছে। এনাফ শব্দটা যখন অ্যাডভার্ব হয় তখন সে অ্যাডজেক্টিভের সামনে না বইসা পেছনে বসে। দেখছেন লেখা মুছে যাচ্ছে। তাহলে দেখেন, হ্যাঁ, এনাফ শব্দটা যখন অ্যাডভার্ব হয় তখন সে অ্যাডজেক্টিভের পেছনে বসে, কিন্তু এনাফ শব্দটা যখন অ্যাডজেক্টিভ হয় তখন সে নাউনের সামনে বসে। আমি এখন দুইটা বাক্য লিখব, দুইটা বাক্যে 4টা গ্যাপ থাকবে। দুটো গ্যাপে এনাফ লিখতে হবে আর দুটো গ্যাপে এনাফ লেখা যাবে না। যেখানে এনাফ লেখা যাবে না সেখানে ক্রস দিবেন। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা একটু দেখি। আগে বলবেন না, হ্যাঁ, যারা নতুন আসছেন তারা মাথায় রাখবেন এক্সাম্পলের সমার্থক শব্দ হলো ভিজ। ধরেন আমি লিখলাম আই অ্যাম ড্যাশ confident dash to get a plus. 2, I have dash confidence dash to get a plus. এবার আপনাদের পালা, আপনারা জাস্ট মার্ক করবেন যে এনাফ শব্দটা কোন জায়গায় বসবে। হ্যাঁ, একটাতে ক্রস একটাতে এনাফ, একটাতে ক্রস একটাতে এনাফ, বা দুটো জায়গাতে এনাফ বসবে দুটো জায়গাতে ক্রস বসবে। দেখি বসাতে পারেন কিনা। স্যার এ নাম্বারে প্রথমে এনাফ বসবে আর বি নাম্বারে পরে এনাফ বসবে। এই তো সাব্বাস, একটুর জন্য ধরাটা খাইলেন। ইএনটি থাকলে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সামনে বসে, কিন্তু সমস্যা হচ্ছে এনাফ শব্দটা যখন আসবে তখন সে সবসময় পেছনে বসবে। বাক্যটা হচ্ছে আই এম কনফিডেন্ট এনাফ টু গেট এ প্লাস। আর যখন ইএনসি থাকে সেটা নাউন হয়, এক্ষেত্রে এনাফ আবার সামনে বসবে। I have enough confidence to get a plus. That's all. আজকের ক্লাস এখানে শেষ। এবার আপনাদের যদি প্রশ্ন থাকে বলতে পারেন। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন, না থাকলে আমি এখানে শেষ করে দেব। কার কি কোশ্চেন আছে বলেন। ভাই স্টুডেন্টরা কথাই বলে না, খুব বিপদ। সবাই বুঝে গেছে না? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কোশ্চেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে।